আসসালামু আলাইকুম, সবাইকে আড্ডা উইথ আরজে রিফাতে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে শুনছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে সুস্থ থাকা সবাই সুস্থ থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি, মানে দাম্পত্য জীবন নিয়ে কথা বলবো। তো দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে হলে আপনাকে অবশ্যই আপনার পরিবারকে যত্ন করতে হবে। তাই বলে কিন্তু পরিবারের যত্ন করতে গিয়ে নিজের অযত্ন যাতে না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো নিজের যত্ন নিতে হলে আপনার যে পাশের মানুষটি আছে, সে হোক পুরুষ অথবা নারী, তারও কিন্তু মনের যত্ন আপনাকে নিতে হবে। সেরকম টকঝাল মিষ্টি পরিবার কিভাবে সুন্দর রাখা যায়, দাম্পত্য জীবন কিভাবে কলহ মুক্ত রাখা যায়, যেহেতু আমরা এখন আশপাশে খেয়াল করলেই দেখতে পারি হচ্ছে নানাভাবে নানাজন নিজের যে সহধর্মিণী যদি বলি বা যে লাইফ পার্টনার থাকে তার দ্বারা কোনো না কোনো ভাবে মনে কষ্ট পাচ্ছেন, অথবা তার লাইফ পার্টনার তার পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না। এই কারণে নানা রকম ডিপ্রেশন থেকে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এইসব জিনিস থেকে অনেকে সুইসাইডের মতো মারাত্মক একটা যেটা আমাদের সব ধর্মেই মহাপাপ, সেই জিনিসটা আত্মহত্যার মতো ডিসিশন সবাই নিচ্ছেন। তো এই ডিসিশন যাতে না নেন, সুন্দরভাবে যাতে নিজের জীবন চালাতে পারে এবং কিভাবে আমরা সুন্দর করে দাম্পত্য জীবনটা সুন্দর রাখতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও আজকে আমার সাথে যে টকঝাল মিষ্টি গল্প করতে যে দুজন এসেছেন, তাদের কাছ থেকেও আমরা জানবো যে তাদের কি মতামত, যে দাম্পত্য জীবন সুন্দর রাখতে হলে কি কি করতে হবে। আর যেহেতু আমার সাথে গানের ভুবনের মানুষ আছে মাঝখানে, আমরা চাইলে কিন্তু গানও শুনে নিতে পারবো, কারণ গান হচ্ছে মানুষের মেডিটেশনের মধ্যে একটা অন্যতম একটা থেরাপি, যেটা আপনার মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। তো দেরি না করে ব্যাক স্টেজে আমাদের জন্য আজকে ভালোবাসার গল্প নিয়ে উপস্থিত হচ্ছেন যে দম্পতি, তাদেরকে স্ক্রিনে নিয়ে আসছি। তাসমিম মাহমুদ, যিনি এন্টারপ্রেনিয়র এবং ফ্যাশন ডিজাইনার, এবং তার লাইফ পার্টনারকে নিয়ে আসছি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, কেমন আছে আপু আর ভাইয়া, বলেন দুজন। এই তো আলহামদুলিল্লাহ, ভালো যাচ্ছে দিনকাল। দুজনকে আমি দেখতে পাচ্ছি না, কোনো হয়তো বা সমস্যার কারণে নেটওয়ার্কের, কিন্তু শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখি। আর এই মাঝখানে একটু বলে নেই, টকঝাল মিষ্টি গল্প শুনবো, সো আপনারা দেরি না করে আরজে রিফার ফেসবুক পেজটি লাইক এবং কমেন্টস দিয়ে দেন। আর আরজে রিফার ইউটিউব চ্যানেলে পরে আমাদের এই প্রোগ্রামটা পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম টকঝাল মিষ্টি গল্প, অটিজমের বিষয়ে সচেতনতা, মানসিক স্বাস্থ্য, পড়াশোনা, যে কোনো বিষয়ে আমরা প্রত্যেকটা পর্বে এক একজন অতিথিকে নিয়ে আসি এবং বিভিন্ন গল্প শুনে থাকি। আজকে আমরা শুনবো তাসমিম থেকে এবং সোহান ভাইয়ের কাছ থেকে ওনাদের লাভ স্টোরিটা। তো সোহান ভাই, আজকে তো সোহান ভাই অবশ্য ব্যাক স্ক্রিনে আমাকে বলছিল গান আজকে হবে না, তারপরে আমরা শুনবো সোহান ভাই কি কি কাজ করছে এবং কি কি করতে ভালোবাসে আসলে। প্রফেশনাল লাইফ নিয়ে এখন আসলে ওরকম অত একটা ব্যস্ত না, যেহেতু এখনো একটু পড়াশোনা নিয়ে এখনো সময় দিচ্ছি। সো এখন একটু স্টাডিজে টাইম ইনভেস্ট করতেছি বেশি। আর প্রফেশনাল লাইফ নিয়ে যদি বলি তাহলে ওই যে আগের মতো মিউজিক নিয়ে টুকটাক একটু সময় দেওয়া হয়, যেমনটা আপনারা সবাই জানেন, ব্যান্ড শ্রেডস আছি। এছাড়া আমার নিজের একটি এজেন্সি বা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বলতে পারেন, আপস্টেজ ইভেন্টস, সেটা নিয়ে কাজ করছি। এছাড়া খুব রিসেন্টলি একটা ক্লোথিং ব্র্যান্ড নিয়ে বলা যায় মোটামুটি ফ্যামিলি, আমি এবং আমার ফ্যামিলি বড় ভাই বিজনেস। মিলে করছি। হ্যাঁ, ফ্যামিলিও না টোটালি, বাট বড় ভাই এবং নিজের মিলে করা। মোটামুটি সবার ইনপুট আছে আর কি। সো নিজেরা মিলে ট্রাই করছি যে ঢাকা এবং উইনিপেগ কানেক্টেড কিছু একটা করা, লাইক উইনিপেগ মানে কানাডা একটা প্রভিন্স। সো আমার ভাই যেহেতু সেখানে থাকে, সো সেখানে বসে দেশি স্বাদটা কিভাবে দেওয়া যায় মানুষকে। সো ওই প্ল্যাটফর্মটা নিয়ে একটু কাজ করতেছি। এখনো ওভাবে ম্যাচ ভাবে স্টার্ট করা হয়নি, কেবলমাত্র শুরু। সো ওই একটা নর্মাল অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে স্টার্ট করা, ড্রিপ দেশি নামে একটা পেজ নিয়ে স্টার্ট করেছি। ছোট থেকে শুরু হয়, আস্তে আস্তে এটা অবশ্যই বড় হবে আমরা হ্যাঁ, আশা করি। আমরা আজকে একটা সিমিয়াপুর কাছ থেকে শিখবেন। আজকে কিন্তু ভাইয়ার হচ্ছে হাড়ি ভাঙার সময়। তো সিমিয়াপু যেহেতু এন্টারপ্রেনার এবং ফ্যাশন ডিজাইনার, আপুর ডিজাইনিং এর কেন শখ হলো সেটাও শুনি আগে। আর আজকে আমাদের এখানে এসে কেমন লাগছে ভাইয়ার সাথে একসাথে একই স্কিলে? আমার ভালো লাগছে। আমি এটা ফার্স্ট টাইম। আমি হচ্ছে ওভাবে কোথাও যাই না বা এরকম পাবলিকলি কিছু করি না। আমি একটু ইন্ট্রোভার্ট।
বাট ফ্যাশন ডিজাইনিং বলবো না, আমি হচ্ছে যে নিজের ইচ্ছা থেকে আগে বানাতাম, আমার আম্মু হেল্প করতো যে হ্যাঁ এরকম ড্রেস বানাও, এরকম করলে ভালো লাগবে। সো ওভাবেই করতে করতে অ্যাকচুয়ালি দেখি যে না, অ্যাকচুয়ালি আমার ড্রেস পছন্দ করতেছে সবাই। তারপর চিন্তা করলাম যে হ্যাঁ মেবি আমি বিজনেস স্টার্ট করলে ভালো হয়, তো ওইভাবেই স্টার্ট করা আর কি। আমি একটু ইন্টারাপ্ট করি, এটা এটা কিন্তু মানে অনলাইন প্ল্যাটফর্মে পাবলিকলি ফার্স্ট কেউ জানতেছে যে উই আর ম্যারিড বা ও কোনো বিজনেস করতেছে, লাইক ও ও খুবই আমি ইন্ট্রোভার্ট তো বললো ঠিক আছে, বাট মানে এটা কখনো কাউকে ও জানাতে চায় না যে না ও ক্লোথিং কি নিয়ে ব্র্যান্ড কাজ চালাচ্ছে করছে? বা হ্যাঁ। তো এটা এখন পর্যন্ত কেউ জানে না, ইভেন আমার মনে হয় না ওর কোনো ফ্রেন্ডস বা কেউ জানে। তো এটা আমি জানতাম, আমি চুপি চুপি সে অল্পভাবে সব ওকে সাপোর্ট দিতে যে করো। করছে। অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা দুইজন গিয়েই সবকিছু করে আসছি, মানে ওই আমাকে হেল্প করছে, এগুলাতে সাপোর্ট দিছে। তো ওইরকম ভাবে কারোর সাথে আমার ডিসকাশন করার দরকার পড়ে নাই। আর ওই যে আমার শোজ টোজ হলে তখন যেত বা ক্যামেরার পিছে থাকতো, তো ক্যামেরার সামনে প্রথম ওকে নিয়ে আসলাম আর কি। কিন্তু ক্যামেরার সামনে দুজন একসাথে গল্প করতে আড্ডা দিতে কেমন লাগছে এখন শুরুটাতেই? নিউ এক্সপিরিয়েন্স আজকে তো আমার জন্য লাইভটা new অনেকে দেখবে, সেই ক্ষেত্রে কেমন একটা অনুভূতি হবে আসলে পরে? না মানে আমাদের রিসেন্টলি আমাদের বিয়ের প্রোগ্রাম হয় আমাদের ফ্যামিলি সহ। সো হ্যাঁ হ্যাঁ। যখন আমরা এই পোস্টটা দেই তো দেখা যায় সবাই আগ থেকে সবাই জানতো, বাট কখনো সিমিকে দেখেনি পাবলিকলি, তো আমাকে দেখেছে। তো আফটার বিয়ে সাথে সাথে একটা ট্রানজিশন এসে ওকে আমি পাবলিকলি স্ক্রিনের সামনে বা ক্যামেরার সামনে নিয়ে আসলাম। সো ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাই খুব এক্সাইটেড আমাদের সাথে। এন্ড আমি তো আগে দেখতাম ক্যামেরা পিছে বসে থাকতো, আমাকে হুম, আজকে একদম দুষ্টুমি পাশে। করতো, একটু পোক করতো, আর এখন আজকে বলছি আসো ক্যামেরার সামনে। আমরাও আজকে রেডি আছি, আজকে সিমি আপুকে অনেক ধরনের প্রশ্ন করা হবে এবং জানবো টকঝাল মিষ্টি ঘরের ভিতরে বাহিরে তো আমার ভাইটাকে খোঁচানো হয়, তো সেই ক্ষেত্রে এখন অন স্ক্রিনে কতটুকু খোঁচা দিতে পারে হ্যাঁ, আসলে। আজকে হ্যাঁ। হাড়ি ভাঙা তো ওর উপর বেশি ভাঙলে ভালো। আমাকে তো সবাই অনেক কিছু জিজ্ঞেস করে, আমার নামে সবাই সবকিছু জানে, আজকে ওকে নিয়ে করে। আচ্ছা সিমি আপু, আপু কিন্তু আবার আমাকে অফ স্ক্রিনে বলেছিল যে আমরা ভাইয়ার হাড়ি ভাঙবো, এখন তো উল্টা হয়ে যাচ্ছে, এখন কি করবো আসলে ডিসিশন নিতে পারছি না। কিন্তু সবাই যেহেতু দেখছে, আমি চাইবো আপনারাও অলরেডি আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেন যাতে আরো অনেকে জয়েন করতে পারে এবং আমাদেরকে কমেন্টস করতে পারে। বা দাম্পত্য জীবনে আসলে টকঝাল মিষ্টি বলছিলাম, দাম্পত্য জীবনে টুকটাক লাগবে, এটাই স্বাভাবিক। একসাথে থাকলে বলে যে এক পাতিলের সাথে আরেক পাতিল ঠোকাঠুকি হবে, এটাই স্বাভাবিক আসলে। তো এই চলতে চলতে চলছে জীবন। তো নতুন দম্পতিদের কাছ থেকেই শুনি যে কেমন লাগছে এই যে সংসার জীবনটা যখন শুরু হলো, কেমন মানে প্রথম দিনটা বা প্রথম দেখাটা কেমন ছিল আসলে দেখা হওয়াটা? আমাদের সংসার জীবন বলতে আসলে যদি মানে বিং ভেরি ফ্র্যাঙ্ক, আমরা হচ্ছে একদম স্কুল লাইফ থেকে মানে লাভ বার্ডস বলা যায়। তো হুম। স্কুল লাইফ থেকে একসাথে ছিলাম, তো এখন দেখা যায় ফ্যামিলি মেম্বার্সরাও মোটামুটি যখন আমরা কলেজ শেষ করি তখন থেকে অনেক কিছু জেনে গেছে আর কি। তো তখন থেকে ফ্যামিলিও খুব সাপোর্টিভ ছিল। হ্যাঁ একটু আপস এন্ড ডাউনস তো সব জায়গায় থাকে, বাট হ্যাঁ হ্যাঁ। মানে সবার চেয়ে একটু আলাদাভাবে আমাদের ফ্যামিলি একটু আমাদেরকে ভালোই সাপোর্ট দেয়। তো তারা ওই যে দেখা যায় টিপিক্যালি যেমন হয় যে না মানবো না এরকম সেরকম, তো দেখা যায় টুকটাক হলেও এরকম কিছু হয়নি। দিন শেষে হুম, তারা হুম। যখন আমাদের বন্ডিংটা দেখে মেনে নেয়। তো ও আমার বাসায় আসা যাওয়া করতো, আমি ওর বাসায় যাওয়া আসা করতাম। আমার আম্মু ওকে অনেক আগ থেকে পছন্দ করতো, ওর আম্মুর সাথে আমার বেশি ভালো সম্পর্ক ছিল। আর বাবার সাথে বলবো না, কারণ একটু ভয় পেতাম আমি ফার্স্টে ফার্স্টে। বাবাকে একটু তো সবাই ভয় পায় কম বেশি। হ্যাঁ, তো যাই হোক এরপর তো আস্তে আস্তে একটা ম্যাচুর এজে আসার পরে বিয়ে হয়ে গেল। আর সংসার বলতে এখন তো মাত্র স্টার্ট, তো এখনো মনে হচ্ছে যে না ওই যে প্রেম লাইফটাই যাচ্ছে। আর যে স্বপ্নটা দেখতাম এক সময় যে হ্যাঁ বিয়ে হবে থাকবো একসাথে, তো ওই ড্রিম লাইফটাই লিড করতেছে এখন। আসলে ওভাবে নিজেরাও বুঝতেছি না যে সংসার বা কি জিনিস। আর দেখা যায় এখনো ফ্যামিলির সাথে থাকি, তো তো এখনো হুম, হুম। আম্মু আমাকে এখনো বলে, ওকে বলে যে আমার এখনো ছোট ছেলে, ও এখন আমার বাচ্চা ছেলে। তো আসলে ওই সংসার জীবনের যে আহ, কি বলে চ্যালেঞ্জ গুলো বা এগুলো এখনো ওভাবে আমাদের ফেস করা লাগছে না। এখন পাওয়া হয় নাই। হ্যাঁ। কিন্তু যেহেতু বন্ধুত্বটা একদম ছোটবেলা থেকে, তো সেই হুম। ক্ষেত্রে ঝগড়াঝাটি তো অবশ্যই হয়েছে, বন্ধুত্বেও একটা হ্যাঁ তা টক তো অবশ্যই।
তা তো আছে অবশ্যই। তো স্কুল জীবন, কলেজ জীবন, এতটা জীবন তো পার করে দিলেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে আসলে কেমন ছিল ঝগড়াগুলা? মানে কি নিয়ে আসলে লাগতো? কোনো কিছু সিমি আপুর কাছে এটা আসলে প্রশ্ন করি। ভাইয়ার একটু হ্যাঁ, যে সিমি আপু আজকে লজিক্যাল। বলো যে ঝগড়া করো কোনো মেয়ের সাথে কথা বললে বা কোনো কিছুতে, সেই ক্ষেত্রে কি ঝগড়া লাগা হতো কিনা, ঝগড়াঝাটি? সেই ক্ষেত্রে কোনো মেয়ের সাথে কথা ও বলতো না, মেয়েরা হচ্ছে করতে চেত। তো তখন হচ্ছে ঝগড়া লাগতো না, আমি মেয়েদের সাথে ডিরেক্টলি কথা বলতাম যে ঠিক আছে ফাইন তোমরা যাও, যদি ও পাত্তা দেয় বা ও যদি তোমাদের সাথে করতে চায় তাহলে করো। তো তখন হচ্ছে যে ও তো কিছু করতো না। তো দেন ইভেচুয়ালি ওরা আর ওকে কি কথাও বলতে আসতো না, ওরাও হার মানতো। সো এরকম করতে করতে ঝগড়া এরকম লাগতো না। ঝগড়া আমাদের লাগে বেশি ইললজিক্যাল ম্যাটারে। ছোটখাটো হ্যাঁ, মজাদার, ছোটখাটো যেমন আমি ওকে ম্যাটারে, ইচ্ছা করে চেতাই, খুঁটাখুটি। আর ওকে একটু চেতাইলেও চেতে যায়, তখন আমি মজা পাই আর কি, ওকে চেতাই। আর যদি সিরিয়াস হ্যাঁ, ঝগড়ার আপু কথা বলে, বলে আমি খুব এটা একটা কিন্তু ফান্ডা একটা ভালো মেনটেন করি। সাইকোলজি, জেনে রাখো, ইচ্ছা করে রাগ করায় যাতে তুমি রেগে যাও। তো তো রাগ না, করা এটা আমি যাবে ওকে না। পরে বলি যে আমি তো তোমাকে ইচ্ছে করে চেতাচ্ছি বা রাগ করাচ্ছি, তারপরও ও খেপায়। এখন আমি জানি না কেন। আর লজিক্যাল যখন দেখা যায় মানে একটু সিরিয়াস কোনো ঝগড়া হচ্ছে, তখন আমি হুম, খুবই একটা স্ট্রেট ফরওয়ার্ড ফান্ডা ইউজ করি যে তোমার ভুল থাকুক বা না থাকুক, তুমি ছেলে মানুষ, তুমি আগেই সরি বলে ফেলো। এন্ড ও যখন আমাকে কিছু একটা বকা দিবে, যে আমি আগেই বলি সরি, ওর মুখ দিয়ে কিছু বের হইতে না আমি সরি সরি করতে থাকি, দেন ও হেসে দেয়। তো আসলে ঝগড়াটা ওইরকম পর্যায়ে যায়নি কখনো। আচ্ছা, তো স্কুল জীবন থেকে যেহেতু এটা শুরু হলো, তারপরে হচ্ছে ঝগড়াঝাটির কথা তো শুনছি। আপু একটা খুব সুন্দর করে বললো যে মেয়েদেরকে উল্টা আরো বলতো যে হ্যাঁ যাও যাও দেখি আমার উনি কি করেন। না, এটা তো পরীক্ষা বলতো। কিন্তু আমি হচ্ছে মানে সেই স্কুল লাইফে কি ওকে ভাইয়ারও লেডি শুনতো? গুন্ডি বলতাম। স্কুল লাইফে ওকে লেডি গুন্ডি বলতাম, ওর জন্য আমার আশেপাশে কোনো মেয়েরা আসতে ভয় পেত। তো মানে ও এত মানে পজিটিভ আর কি। বাট আই লাইক দ্যাট। আমাদের আমাদের পজিটিভ রিলেশনশিপ হলো আমরা এটার একে মধ্যেও অপরকে নিয়ে কেয়ারনেস থাকতে আছে। পছন্দ করি। হ্যাঁ। একদম তাই। অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আফজার নাবিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওনাকে অনেক ধন্যবাদ যে যুক্ত হওয়ার জন্য। আরো অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আস্তে আস্তে, অবশ্যই আরো অনেকে যুক্ত হবেন এবং এই লাভ স্টোরিটা শুনবেন এবং এখান থেকে অনুপ্রেরণা পাবেন অবশ্যই কিভাবে সুন্দরভাবে স্কুল জীবন থেকে নিজের বন্ধুকে কিভাবে নিজের জীবন সঙ্গী করে নেওয়া যায়, সেই ব্যাপারটা তো জানা যাবে আসলে। তো আরো যে কথাগুলো আমরা বলবো সেটা হচ্ছে এই যে প্রেম ভালোবাসা বা বন্ধুত্ব, হ্যাঁ, এখন এসে আমরা দেখতে পারি আমাদের সময়টার প্রেম ভালোবাসা বন্ধুত্ব একরকম ছিল। আমাদের আগে যারা ছিল তাদের একরকম ছিল, এখন তোমাদের ক্ষেত্রেও ভাইয়া আপু একটু চেঞ্জ হয়েছে, আবার অন্যরকম। আবার এর থেকে যদি আমরা একটু ছোটদেরও এখন যদি চিন্তা করি, এখন অনেকে 9-10 থেকেই, হ্যাঁ, স্কুল জীবন থেকে হয়তোবা তোমাদের ভালো লাগা ছিল, কিন্তু ওভাবে তো ভালোবাসে বিয়ে করে ফেলবো এই ডিসিশন তখনও আমি যতটুকু জানি না, তখনও হয়। হ্যাঁ, এটা তো পরে আস্তে আস্তে তখন তো মানুষের ভালো লাগা ওরকম বলতে কিছু আসলে তৈরি বুঝতাম না। এটা আসলে স্কুল লাইফে একসাথে টাইম স্পেন্ড করাটাকেই খুব ভালো লাগতো, এখান থেকে শুরু। হ্যাঁ, আর দেখা যায় ওই যে মানে মডার্ন যুগ বা আগের এরা বলতে আসলে আমরা ওইভাবে কখনো চিন্তাও করিনি। আমার কাছে মনে হয় আমাদের লাভ স্টোরিটা খুবই ওল্ড স্কুল। সো মানে হুম, আমাদের বাবা মার মধ্যে যেরকম ভালোবাসাটা, ওর বাবা মার মধ্যে যেমন ভালোবাসাটা, সো ওই হুম, ওই ভালোবাসা থেকে আসলে দেখে আমরা অনেক কিছু শিখতে পাই। আর হুম, হুম, আমাদের বাসায় যে এনভায়রনমেন্টটা, ওই এনভায়রনমেন্ট থেকে আসলে ওরকম ইনফ্লুয়েন্সটা আসে যে না আমি আমার ওয়াইফকে কিভাবে ট্রিট করব বা আমার ওয়াইফকে আমি কিভাবে রাখবো। সো আমার কাছে মনে হয় যে না ওইরকম মডার্ন আমরা এই যুগের জেনারেশনের ছেলে পেলে হলো আমাদের লাভ স্টোরিটা একটু ওল্ড স্কুল আমার কাছে মনে হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে লাভ স্টোরির কথা যেহেতু, ওই আগেরকার যুগে যে প্রেমে চিঠি লেখালেখি হতো, এরকম কি লেখালেখি হয়েছিল হ্যাঁ, দুজনের মধ্যে? অনেক। আমার প্রথম সবকিছু, চিঠি কে আমাকে ও পেয়েছিল? এখন পর্যন্ত লাইফে যত গিফট দিছে সবকিছুর সাথে একটা চিরকুট থাকতো, হুম। যেটার মধ্যে ওর ফিলিংস লিখতো। আচ্ছা, সিমি আপু কিছু বলতেছে না, সিমি আপু একটু আমরা আজকে ফ্লোর দিই, হ্যাঁ, হ্যাঁ যেহেতু কথা প্লিজ বলে না শিওর। আমরা শুনি যে প্রথম যে চিঠিটাতে কি লেখা ছিল, যদি বলা যায় কিছু পাবলিকলি। প্রথম চিঠি আমার ঠিক মনে নাই, এত দেওয়া হয়েছে মানে ছোট ছোট চিরকুট বা চিঠিও না ওইরকম। ফার্স্টে চিঠি দেওয়া হয়, ও আচ্ছা, দেয় ওটা কি আমিও দেই। স্কুলের বন্ধুত্বের সময়ে ছিল? হ্যাঁ, না বন্ধুত্বর ওরকম সময় পাই নাই আমরা। আমরা আচ্ছা, কখনোই বন্ধু ছিলাম না।
ফার্স্ট ডে হচ্ছে চিন্তা করি যে আচ্ছা ওর মানে নর্মালি কথা হতে হতে তারপরে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে, আচ্ছা দেন আমরা কথা বলতে বলতে ওইরকম একটা রিলেশনশিপে যাই। কিন্তু রিলেশনশিপে যাওয়ার পরে মেবি ওর বার্থডের সময় হুম একদম হুম যখন আরো একটু ক্লোজ হইছে, ফ্রেন্ডশিপ হইছে, রিলেশনশিপটা আরো বন্ড ভালো হইছে, তখন হচ্ছে আস্তে আস্তে আমরা চিরকুট আদান প্রদান করি, গিফটস দেই। এখনো অনেক গিফটস আছে, সবই আছে, হ্যাঁ এখনো সবই এখনো আছে। গিফটের সাথে ছোট ছোট চিরকুট লিখে দেয়। আচ্ছা প্রথম গিফটটা কি ছিল? আমার আমার গিফট মানে আমাকে কি দিচ্ছিল, হ্যাঁ হ্যাঁ আমার তুমি যতটুকু মনে পড়ে যে আরমানির একটা ব্রাউন কালার মানি ব্যাগ, ভালো। হ্যাঁ ওয়ালেট, কি দিয়েছিলে? আরমানির ব্রাউন কালার একটা ওয়ালেট দিয়েছিল। ওয়াও। আর সিমি আপুকে কি দেওয়া হয়েছিল? ও আমাকে রোলেক্সের একটা ওয়াচ দিয়েছিল। ও বাবা, ওরা তো সেই প্রথম থেকে একদম হেভি হেভি গিফট দেওয়াতে অবস্থা দুইজন। টিফিনের টাকা জমায় এরপরে হচ্ছে গিফট কিনতাম। না ওই সময় আমার কাছে সবচেয়ে প্রেশিয়াস গিফট ছিল ওগুলা, যে মানে একই স্কুলে পড়তাম, সেম ব্যাচ তো আমরা, তো হ্যাঁ একসাথে হ্যাঁ ক্লাস টাস ছিল। হ্যাঁ তো হ্যাঁ। মানে যত দামি গিফট ছিল ও হচ্ছে আমার জন্য টিফিন বানায় নিয়ে আসতো, নিজে হুম, হাতে যা পারতো টুকটাক বানানো আসতো। সো আমি ওগুলাকে বেশি প্রাধান্য দিতাম। আমি ওকে বলতো তুমি এখন আমার জন্য কিচ্ছু কিনো না। যে কোন জিনিসটা প্রথম নিজের হাতে বানানো মানে আহ, স্প্রিং রোল, মানে স্প্রিং রোল, স্প্রিং রোল বানায় নিয়ে আসছিল প্রথম আমার জন্য। স্প্রিং রোল বানিয়েছিল? তাহলে সেই বয়সেই দেখো, চিন্তা করো, কষ্ট করে কিন্তু স্প্রিং রোল বানিয়েছে, আমিও এখন পর্যন্ত পারি না। তো সেই ক্ষেত্রে ভাইয়া আপুকে কি রান্না করে খাওয়ানো হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ আমি হচ্ছে ভালো রান্না করি। হ্যাঁ ও অনেক ভালো রান্না করতে পারে, আমাকে মুরগি রান্না করে খাওয়াইছে, তারপর কিন্তু একটা নুডলস জিনিস রান্না করে। সোহান ভাইয়া বা সিমি আপু একমত হবেন কিনা, এখন কিন্তু আগে যেমন মা খালারাই হচ্ছে রান্নাঘর নিয়ে দখলে থাকতো, এখন কিন্তু সেরকমটা হয় না। এখন কিন্তু দাম্পত্য জীবনে যারা নিজেদের মধ্যে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, একসাথে বন্ধুত্ব বা প্রেম ভালোবাসে, স্কুল লাইফ পার্টনার হোক অথবা যে কোনো পার্টনারের সাথে যদি মানে খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, দুজনে কিন্তু রাঁধতে ভালোবাসে, রান্না করতে ভালোবাসে এবং রান্নাঘরকেই রোমান্টিক একটা জায়গা বানিয়ে নিয়েছে। এটাতে হ্যাঁ একমত কিনা অবভিয়াসলি, তুই? হ্যাঁ হ্যাঁ 100%। আমরা যখন বাসায় দেখা যায় আম্মু থাকলে তো একবারে কিচেনে পাড়া দেওয়া ইম্পসিবল। মানে আমার তো পসিবল মানে সে বিশ্বাসই করতে পারে না যে আমি রান্না করি। আর সে তার বৌমাকে একদমই ঢুকতে দিবে না। বৌমা হচ্ছে তার মাথার তাজ, একদম ঘরে বসে খাওয়াইতে হবে, সেই থাকে। আর আম্মু হচ্ছে রান্না না করলে তার নিজের ভাল লাগে না। তো দেখা যায় আম্মু যখন মাঝে মধ্যে একটু বাইরে যায় তখন আমি আর ও মিলে দুইজন মিলে শেয়ার করি। যেমন আমি একটু কাটা কুটা এগুলো কম পারি, তো এগুলো ওকে দিয়ে করাই, তো রান্নাটা আমি নিজে করি। তো আমার মনে হয় জাস্ট নট রান্না, মানে যে কোনো সেকশনে যেকোনো যদি কাজ। দুইজন মিলে কাজটা করা হয়, এটা মানে লাভটাকে আরেকটু ইনক্রিজ করে, এটা আরো বন্ডটাকে আরো শক্ত করবে। তো ছোট ছোট বন্ডিংটা জিনিসগুলো অনেক অনেক ইয়ে হয়। করে। আচ্ছা, আমি বলছিলাম যে পরিবার খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে পরিবারের জায়গাটাতে আমরা আসছি আবার, দাম্পত্য জীবন থেকে পরিবারটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু মশারি টাঙানোর কথা কেন জানি আমার মনে হচ্ছে, হ্যাঁ আমি একটু মশার কামড় খাচ্ছি তো এর জন্য মনে হলো। তো মশারি টাঙানো নিয়ে কোনো কিছু হয়েছে কি আর দুজনের মধ্যে? না, মশারি অলওয়েজ আমি টাঙাই, আর ও খুঁচে সাইড আমি দিয়ে। আসলে মশারি টাঙানোর দলেই না। আমার এত অলসতামি লাগে, আমাকে যতই মশা কামড়াক আমি চুপচাপ শুয়ে থাকি। ও হচ্ছে আমাকে গুতাইতে থাকে যে আসো 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 আসো। না, আমি এই জিনিসটা খুব ফিল করি এবং অনেকের সাথে যদি আমি যদি যারা কাপল আছেন, আমরা যদি কাপড়রা কখনো আড্ডাতে বসি তখন এই জিনিসটা কেন জানি আমার মাথায় সবসময় ঘুরতে থাকে। এই যে মশারি টাঙানোটা আমারই মনে হয় আসলে মেয়ে মানুষ হয়ে আমি এই জিনিসটা পারি না। হ্যাঁ, তো মানে এই ধৈর্যটা আমার নাই যে আচ্ছা মশারি টাঙাতে হবে। ও মাই গড, আমি নাই ভাই, তুমি মশারি টাঙালে টাঙাও, ওই যে নাহলে আমি আমার ভাইয়ের দলে, আমি মশার কামড় খাইতেও রাজি আছি বা মশারি টাঙাইতে রাজি নাই। এটা এটা একটা পয়েন্ট যেটা নিয়ে রাতের বেলা ঝগড়া হয়, যে কেন তুমি না, মশার কামড় খাচ্ছ কিন্তু এটা মশারি নিয়ে কিন্তু টাঙাচ্ছ। অনেক দম্পতিদের মধ্যে হেভি কাঁথা ঝগড়া লেগে যায় কিন্তু আসলে। ও কাঁথা দিয়ে মুখ ঢেকে পুরা কাভার করে ফেলবে বডি, কিন্তু মশারিও টাঙাবে না। আর আমি ওকে উইথ মশারি, বাট এত গরমে ফুল বডি কাভার করা আমার সম্ভব না। আসলে এইগুলাই আসলে আমাদের দাম্পত্য জীবনে অনেক বেশি আনন্দ দেয়।
যেহেতু আমরা খুব রিসেন্ট একটা প্রোগ্রাম আজকে করছি, সামনে তো নজরুলের জন্মদিনের ব্যাপারও আছে, আবার হচ্ছে একটা জিনিস আমার কাছে খুবই বেশি এখন যেটা মনে হচ্ছে দাম্পত্য নিয়ে কেন প্রোগ্রামটা করা আরো, যে রিসেন্টলি আমাদের পলাশের কাহিনীটা আমরা সবাই দেখেছি, একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে সংসার সামলাতে না পেরে আসলে কতটুকু ডিপ্রেশনে একদম শেষ স্টেজে গেলেই মানুষ আত্মহত্যার মতো আসলে ডিসিশন নেয়। তো সেই ক্ষেত্রে আসলে এই জায়গাটাকে আসলে কিভাবে দেখছো? দুজনের কাছ থেকে ২ টা মতামত নিতে চাচ্ছি আসলে। সর্বপ্রথম তো আগে সুসাইড আমাদের কাছে বলেন, কখনোই তারপরে একটা ভাইয়া হ্যাঁ অপশন, বলেন। মানে সুসাইড কখনোই আমাদের কাছে যে কোনো ক্ষেত্রে, নট জাস্ট যে দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন, সুসাইড আমাদের কাছে কখনোই একটা অপশন না। আর বৈবাহিক জীবনে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় যে জাস্ট ওই কেসের আওতায় বলবো এমন না, যে কোনো ক্ষেত্রে হ্যাঁ, দেখা যায় আপস এন্ড ডাউনস, ঝগড়াঝাটি, ভালোবাসা না থাকা, এগুলো সব সব লাইফেই আছে, সবার জীবনে আছে। আমার মনে হয় সবচেয়ে মূল চাবিকাঠিটা হচ্ছে কমিউনিকেশন, ট্রাস্ট। হুম, যখন ট্রাস্টও ভেঙে যায় তখন কমিউনিকেশন অনেক কিছু ঠিক করতে পারে। অ্যান্ড অবভিয়াসলি লাস্ট স্টেজে তো সবসময় ফ্যামিলিদের একটা ইনফ্লুয়েন্স থাকে, যদি সেক্ষেত্রেও কোনো কিছু না হয় তখন ফ্যামিলি অবশ্যই ওভাবে সাপোর্ট দিতে হবে, ওভাবে বুঝাতে হবে। আর দেখা যায় আমাদের সোসাইটিতে যেমন আমরা এখন অনেক শুনি যে হ্যাঁ সেম এজ রিলেশনশিপ, সেম এজ ম্যারিজ, এগুলো টিকবে কিনা বা এদের মধ্যে বন্ডিং কেমন হয়। সো হুম, হুম, আমার কাছে মনে হয় মানে আমরা আমাদেরকে প্রুফ করেছি। সো হুম, যে কোনো এজই ওয়ার্কআউট করে আমার যতটুকু মনে হয়। আর কাম ব্যাক টু দ্য স্টোরি, মানে যেটা বলছিলাম যে ওই সুসাইডাল থটস বা ডিপ্রেশন, এই জিনিসগুলো এগুলো কমিউনিকেশন দ্বারা খুব সহজে ঠিক করা যায়। নিজেদের হুম, মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে, ফ্রিলি টক করতে পারলে, দুইজন দুইজনকে স্পেস দিলে জিনিসগুলা ওরকম লাস্ট পর্যায়ে পর্যন্ত যায় না আর কি। না যেমন একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে আন্টি, হয়তোবা এখন তো তোমরা দুজনেই পড়াশোনা করছো, এখন হয়তোবা সিমি আপুর এতটা রান্নাঘরের প্রতি ইন্টারেস্ট নাই, কিন্তু তারপরেও কিন্তু সব মেয়েদেরই একটা ইচ্ছা থাকে যে নিজের, ওই যে দেখো স্কুল লাইফেই কিন্তু তোমাকে স্প্রিং রোল বানিয়ে খাওয়াইছে, তার মানে একটা মেয়ের শখ থাকে তার একটা সুন্দর সংসার হবে, তার হাজবেন্ডকে সে নিজে বিভিন্ন জিনিস তৈরি করে খাওয়াবে, তার সংসারের সবাইকে রান্না করে খাওয়াবে। এটা কিন্তু আসলে সব মেয়েরই, আমরা ছোটবেলা থেকে মেয়েরা, মেয়ে জাতটা যদি আমি ধরি তাহলে কিন্তু দেখবে যে রান্নাঘর, কিচেন, পুতুল সাজানো মানে সংসার, বাচ্চা, এই জিনিসগুলো অটোমেটিকই এগুলো জন্মগত নিয়ে খুব ভাবে। অবসেস থাকে। আবার ছেলেরা যদি আমরা খেলাতে ধরি, ফুটবল, ক্রিকেট তো আছে, আবার অনেক ছেলে মেয়েদের সাথে খেললেও দেখা যায় শপিং করে নিয়ে আসছে, বাজার নিয়ে এসেছে বোনকে, বা বোনের সাথে হাঁড়ি পাতিল খেলছে, বা যদি কিছু বাজার করে আনছে কিন্তু সে, তারপরে সে টায়ার্ড, একটু চা দিতে হবে, মানে তারা মানে বাবা মাকে যে ফলো করে আসলে কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারি আসলে। হুম তো হুম সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে যে সে চাইলে তার মাকে এবং ওয়াইফকে নিয়ে বসে কিন্তু কথা বলতে পারতো আসলে। হুম হ্যাঁ, হুম। সে একটা বিসিএস ক্যাডার ছিল। আমরা তো বাংলাদেশে বিসিএস ক্যাডার মানেই ভাবি সোনার হরিণ, সোনার চাকরি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই পর্যায়ে পর্যন্ত সে যেহেতু গিয়েছিল, সে আসলে ডিসিশনটা নিতে পারছে। এরকম ডিসিশন যাতে কেউ না নেয়, এটাই অ্যাকচুয়ালি সবাইকে বলার জন্যই এরকম সেগমেন্ট বা এরকম প্রোগ্রাম করছি, যাতে সবাই একটু অ্যাওয়ারনেস হই। আর পাশের মানুষটাকে আসলে আমাদের সবারই কম বেশি বোঝা উচিত, এবং আশপাশে কাউকে এরকম মন খারাপ বা কোনোভাবে যদি দেখেন যে তার মধ্যে কোনো মানে পরিবর্তন, তাহলে আসলে আপনার আমার সবার আগে এগিয়ে আসা উচিত। হ্যাঁ, অনেকে মনে করে যে আমি ভাইয়া বলি একটু দুজনকেই যে আমরা, আমি চাইবো আপনারাও সবাইকে বলবেন যে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া বা সাইকোলজিস্টের কাছে গেলেই আমি আপনি পাগল না, কিন্তু আসলে কিছু কিছু জিনিস আমি আপনি চাইলেও আসলে সমাধান করতে পারবো না। এই জন্যই তো তারা সাইকোলজি বা সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে। সাইকিয়াট্রিস্ট ওষুধ দিচ্ছে, সাইকোলজি যারা পড়ছে তারা কাউন্সিলিং সেশন গুলা দিচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের আসলে আরো এগিয়ে আসতে হবে। আচ্ছা, আপুর একটু মতামতটা নেই যে আপুর মানে এই ক্ষেত্রে এই ঘটনাটা দেখার পরে কিরকম মানে মনে হয়েছে যে আসলে কি করলে ভালো হতো। আর আরেকটা রিসেন্টলিও ঘটনা দেখে থাকবেন, ওই যে রিমির মেয়েটার ঘটনাটা, যে সে যে মেয়েটা নিজে লাইভে এসেছে, হাজবেন্ডের অনেক কিছু বলেছে, অনেক কিছু বলার পর তারপরে সুইসাইড কিন্তু সে করতে গেছে। তো আমার কাছে তখন যেটা মনে হচ্ছে, আমি তো অনেক পরে দেখেছি ঘটনাটা, যে ওই সময়টা কি তার ফেসবুকের কেউই দেখেনি? আর চাইলেই কিন্তু তার ফেসবুকে পরিচিত কেউ নিশ্চয়ই তার বাসা চিনে একটা মানে যেতে পারতো কিন্তু একটা অ্যাটেম্পে। হ্যাঁ, স্টেপ আমরা নিতে এরকম পারছে। একটা ইয়েতে কিন্তু কাজ করেছিলাম যে একজনের ফেসবুক আমাদের এক কলিগের দেখার পর আমরা সাথে সাথে তার আশপাশের কে আছে বাসার কাছে বা কিভাবে আমরা সেটা থেকে তাকে বাঁচিয়ে আনতে পারি সেই চেষ্টা কিন্তু করেছি। আসলে আমাদের কিন্তু এভাবেই সবাই সবাই ওই কার কি হলো, কিভাবে আমরা একজন আরেকজনকে নিচের দিকে টানবো, এই চিন্তা না করে আসলে যদি ভালো চিন্তা করতাম, তাহলে কিন্তু এই জিনিসগুলো আসলে কমে আসতো। আচ্ছা, আমি অনেক সিরিয়াস কথা বলে ফেলছি, আপুর কাছ থেকে একটু শুনি। না, আমার কাছেও সেম মনে হয় যে কোনো কিছুরই সলিউশন অ্যাকচুয়ালি সুইসাইড না। প্রতিটা মানুষের লাইফেই সিচুয়েশন
হার্ড হয়, সহজও হয়, বাট স্টিল আমাদের আমরা যদি আমাদের ধর্ম ওয়াইজ চিন্তা করি, আমাদের আল্লাহ আছে, সো আল্লাহকে ডাকলে আমার মনে হয় না কোনো কিছু না পাওয়া থাকে যদি একটা মানুষ ঠিক মতো ডাকে। সো আল্লাহ সবকিছু ফিক্স করতে পারে। এন্ড আমার মনে হয় ওই সিচুয়েশনে যেমন কমিউনিকেশনের দরকার ছিল দুইজন ওয়াইফ আর মার সাথে, তেমনই আমার মনে হয় ততটুকুই উচিত ছিল যে হ্যাঁ মানে যেহেতু আমি আমার সলিউশন আনতে পারতেছি না, সো আমার জন্য তখন আল্লাহ আছে। বা যে ধর্মের তার যে যায় যে ধর্মের সে তাকে এমনি কিন্তু আমরা যেটা দেখি, আমরা যেহেতু অনেক সময় কাউন্সিলিং সেশনে বসি, তখন তো দেখা যায় যে এইসব কেসগুলোতে তাদের এমন মানসিক অবস্থা থাকে, তার পাশের মানুষটা একটু সাপোর্ট দিলেই কিন্তু হয়ে যেত। ওই সাপোর্টটা আসলে কিন্তু পায় না। আর আমরা খুব বাঙালি যদি ধরি আর কি, তাহলে কিন্তু আমরা খুব জাজমেন্টাল, খুব তাড়াতাড়ি একজন মানুষকে জাজ করতে বসে যাই। যেমন ধরো এই এই ঘটনা থেকে আমি কেন বলছি এই ঘটনাটা বারবার, যে আমরা তাকে কিন্তু জাজ করছি যে না, সে ভালো করে না, সে বিসিএস করে। হ্যাঁ, তার আসলে মানসিক অবস্থাটা কি ছিল? হতে পারে সে বিসিএস ক্যাডার, বা তার ওয়াইফ তারকে একটু তার ওয়াইফেরও আসলে বয়স কত, বা তার মাটার তো অনেক বয়স ছিল। আবার চিন্তা করলে অনেক মেয়েরা অনেক সময় দেখা যায় যে সাইকোলজিক্যাল যদি আমরা চিন্তা করি, যে নিজে অনেক কিছু পায়নি দেখে আরেকজনকে পেতে দেখলেও সে কিন্তু হিংসা করে। এর জন্যই বলে যে অনেক সময় আমরা বিবাহের ক্ষেত্রে বলে থাকি যে ফ্যামিলি দেখে অবশ্যই বিয়ে শাদী করো, যাতে ভালো একটা সুন্দর সংসার পাওয়া যায়। তো আচ্ছা, যাই হোক, আমরা আবার সিরিয়াস কথায় আসবো। কিছু কমেন্টস আসছে, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি একটু নামগুলো পড়ছি। একজনের নাম আমি ভুল করেছি, সে বলেছে আজফার নাবিদ। আচ্ছা, সরি ভাইয়া, আমি তোমার নাম ভুল করেছি সেজন্য। ছোট ভাই। আচ্ছা, ভাইয়া আমাকে বলেই ফেলেছে আমি নাম ভুল করেছি। আমার একটু চোখে সমস্যা আছে, মাঝে মাঝে এটা হয়ে যায় আসলে। ফেরদৌস আলম শুভ লিখেছে সোহান ভাই এন্ড সিমি ভাবি বিগ ফ্যান। ওকে, থ্যাংক ইউ, আপনারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ডিএক্স বাপ্পি লিখেছে বিগ ফ্যান সোহান ভাইয়ের। আচ্ছা, সাকিবও লিখেছে বিগ ফ্যান সোহান ভাই। সোহান মাহমুদ সিমি লিখে দিয়েছে, একবারে দুইটা নাম কভার হয়ে গেছে। হ্যাঁ। আর মন লিখেছে বিগ ফ্যান ভাইয়া। তারপরে লিখেছে ফেরদৌস আলম শুভ, আরো লিখেছে সোহান ভাই এন্ড সিমি ভাবি একটু দোয়া করবেন যাতে আমি ভালো হয়ে যাই। আচ্ছা, আপনি কি খারাপ আছেন? আমি ভালো চাই না আপনি খারাপ হয়ে যান। অবশ্যই ভালো থাকেন আর ভালো থাকার না, চেষ্টা উনি করেন। হচ্ছে আমাদের রিলেশনশিপের বলা যায় মূল ট্রাম্প কার্ড। ওই যে সবার আচ্ছা, লাইফে যেমন একটু আপস এন্ড ডাউনস থাকে, তা আমাদের লাইফে অবশ্যই এরকমই ছিল। এটা ব্যতিক্রম হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো সেটাই, যখন এটা তো আমাদের স্বাভাবিক। অনেক, হ্যাঁ, তো ওইরকম একটা অনেক বলা যায় একটা ভালো ঝামেলা হয়েছিল, তখন এই ট্রাম্প কার্ডটা আমাদেরকে আবার সব ঠিক করতে অনেক সাহায্য করে। And আমরা বিয়ের দিন ওকে কল দিয়েছিলাম। আমার আমার সবচেয়ে কাছের ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, এখন সে নাই, সে অস্ট্রেলিয়াতে আছে, এখন ঢাকায় নেই। সো আচ্ছা, সে তাকে বেচারা আমি কিন্তু ভালো নাই, একটু ভালো থাকার দোয়া টোয়া করো আর তার সাথে যোগাযোগ রেখো। হ্যাঁ, দোয়া প্রবাসে করি যাতে তারও থাকলে তাড়াতাড়ি বিয়ে বোঝা শাদী হয়ে যায়। যায়। হ্যাঁ, হ্যাঁ, প্রবাসে থাকলে কিন্তু বোঝা যায় দেশের মায়া কি জিনিস আসলে। হ্যাঁ, অবশ্যই। আর ওখানে তো আসলে ব্যস্ত থাকা হয়। আমরা বাংলাদেশে যেভাবে খুব সহজে একটা আড্ডা দিতে পারি, সেখানে চাইলেও আসলে আড্ডা দেওয়া হয় না। জাহিদ লিখেছে কনগ্রেচুলেশন সোহান ভাইয়া অ্যান্ড সিমি ভাবি। সোহান ভাইয়া সুন উইল মিট, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সোহান ভাইয়ের সাথে মিট হয়ে যাবে। আচ্ছা, আমরা তো অনেক আড্ডা দিচ্ছি। সোহান ভাই আমাকে রিকোয়েস্ট করেছে অবশ্য যাতে আমি আজকে তাকে গান গাইতে না বলে, অনেক সে গান গায়, অনেক স্টেজ নিয়ে ব্যস্ত হ্যাঁ, থাকে। আজকে আমি আজকে একটু সিমির আপু হাজবেন্ড হয়ে আসছি। বলো ভাইয়া, সোহান হ্যাঁ, ভাই হ্যাঁ, এদিকে সাপোর্ট করো, বলো যে আজকে সিমি আপু গান গেয়ে দে। গান গাবো। না, আমি গান গাই না। থাক, লাইভের পর আমার আমার উপর অনেক কিছু পড়তে পারে, ফোর্স না করি। আচ্ছা, তারপরেও একটু আমরা গুনগুন করে এক দুই লাইন একটু শুনতে পারি, কারণ অনেক সিরিয়াস কথায় যাচ্ছি যেহেতু। এখন যাব একটু পরিবারের সেগমেন্টে, সো আমি চাচ্ছি যে একটুখানি আনন্দ পেয়ে আবার আমরা সিরিয়াস কিছু কথাতে যাই। একটা দুইটা বলো। গান যেটা তোমার খুবই প্রিয়, যেটা। আচ্ছা, আমি আচ্ছা, একটা জিনিস গান। ফিল করতেছি, যে কোন গানটা প্রথম সিমি আপু শুনেছিল ভাইয়ার কণ্ঠে, ভাইয়ার মনে আছে কিনা? আমার কণ্ঠে হ্যাঁ, প্রথম মেবি আমার পথ পথ চলা। চলা। হ্যাঁ, আমার পথ চলা সম্ভবত, মানে আমি গিয়ে শুনাইছি আমি। ঠিক আছে, তাহলে একটুখানি আর শুনি আমরা। ওর একটু মিউজিক চয়েস আগে একটু R&B এন্ড একটু সোলো আর্টিস্টদের মতো বেশি ছিল। তো আমার সাথে থাকার পর ব্যান্ড
গান শুনতে শুনতে এখনো শুধু বাংলা ব্যান্ড মিউজিক শুনি। আচ্ছা, আমি গান গাবো কি না গাবো সেটা আগে হচ্ছে একটা মজার স্টোরি বলতে পারি আপনাকে, হ্যাঁ হ্যাঁ যদি sure. আপনি পারমিশন দেন। তো হ্যাঁ হ্যাঁ আমাদের অবশ্যই। ব্যান্ডের প্রথম মন খুলে দাম্পত্য জীবনের একদম শুরু থেকে কি কি হচ্ছে, কি কি কোনটা মজার মজার টুইস্ট আছে সেগুলোই তো শুনতে যাচ্ছি। তো গানের স্টোরি যদি বলি, আমাদের ব্যান্ড শ্রেডস, যেই ব্যান্ডে আমি আছি, তো ব্যান্ডের প্রথম রিলিজ করা গান ছিল নিঃসঙ্গতা নামে একটা গান। তো ওই যে আপনাকে যে একটা আপস এন্ড ডাউনস এর কথা বললাম, তো আমি যখন ওই ওই একটা ব্যাড ফ্রেজে যাচ্ছিলাম, তখন আমি হচ্ছে এই গানটা আমার মাথায় আসে। তো আমি এই গানটা কম্পোজ করি হচ্ছে ওকে দিয়ে, যে ওকে না পেয়ে আমি নিঃসঙ্গ। তো এরকম একটা মোটিভ ছিল। সো ওই ব্যাড ফ্রেজটাতে কিভাবে সার্ভাইভ করতে হয় এখন, দেন তোমার ভালোবাসার মানুষকে না পেয়ে তুমি যখন রিগ্রেট করো, তখন ওই রিগ্রেটটা তুমি এক্সপ্রেস করতেছো এই গানের মাধ্যমে। এন্ড আমি ওকে হার্ডলি আবার পেতে চাই, এন্ড ও থাকলে আমার লাইফটা কেমন হতো। সো এমন একটা ভাবমূর্তি নিয়ে ওই গানটা করা। গানটা And যেহেতু আমাদের ব্যান্ডের প্রতিটা গানে আমাদের একটা মেসেজ থাকে, সো ওই গান দিয়ে আমি লাস্টে এটাও মেসেজ দিয়েছিলাম যে এরকম মোমেন্ট গুলাতে ছেলেরা ভেঙে পড়ে বা মেয়েরা ভেঙে পড়ে, তখন তারা খুবই একটা হার্ড লাইনে চলে যায়, বা তারা তাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে না। তারা নিজেরা ওই তারা ভুক্তভোগী হয়ে যায়, এন্ড তারা হ্যাঁ সুসাইডাল থটস মাথায় আনে, কিছু বাজে স্টেপস নিয়ে নেয়। তো যাতে তারা এগুলোতে না, যে তারা ওখান থেকে যাতে তাদেরকে বের হয়ে আসতে পারে, নিজেদের পুশ করতে পারে, এমন একটা স্টোরি নিয়ে আমার মাথায় একটা গান আসে আর কি। তো গানটা আমি মেক করে আমার ব্যান্ডমেটসদের সাথে শেয়ার করি, সবাই পছন্দ করেন। যেহেতু আমার ব্যান্ডমেটসরা আমার লাইক আ ফ্যামিলি, তো ওরা আমার সবকিছু জানতো। তো ওরা হচ্ছে সাপোর্ট দিল যে গানটা খুব সুন্দর, এন্ড গানটা সবার এতই পছন্দ হয়েছে, সবাই বলছে যে আমাদের এটা কিন্তু আমাদের ফার্স্ট কম্পোজড গান না, এর আগে অনেক কম্পোজড গান ছিল, বাট এটাই সবার আগে রিলিজ দিবে। তো মাঝে মাঝে এই কষ্ট গানের, এরকম গান হ্যাঁ, বের হয়ে মানে আছে। আমাকে সবাই এত ভালোবাসে যে আবার কষ্টের গান এখনই রিলিজ দিয়ে দিবে আর কি। যাই হোক, তো রিলিজ দেওয়ার ইনিশিয়েটিভ হলো, রিলিজ দেওয়ার ডেট ফিক্স হলো, ডেট ফিক্স হওয়ার আগে তার সাথে আমার আবার প্যাচ আপ হয়ে গেছে। তখন আমি বললাম তাহলে এই গানটা বানানোর আমার লাভটা কি হইলো। বাট হ্যাঁ, এই গানটা আমি ওকে ডেডিকেট করছিলাম। তো এই গানটা আমার জন্য খুব স্পেশাল, এন্ড গানটা রিলিজ হয় আমার জন্মদিনের দিন, আমার বার্থডের দিন। তো ওই যেই গানটা আমি ওর সাথে না থাকতে পারে কষ্টে বানাইছিলাম, সো ওই গানটা রিলিজের যে পার্টিটা বা উৎসবটা, সেটা আমি ওর সাথেই মানাইতে পারছি। সো এটা আমার জন্য খুবই একটা হ্যাপি মোমেন্ট ছিল। এন্ড এরপর আফটার দ্যাট আমাদের যে আরেকটা গান রিলিজ, এন্ড ওই গানের হারিয়ে তোমাকে, ওই গানটার মডেল আমরা দুজনই ছিলাম। সো ওইটা আমাদের লাভ স্টোরি নিয়ে কিছু একটা ক্লিপ বানানো আর কি। সেটাই, লাভ স্টোরি গুলো যাতে আরো সুন্দরভাবে থাকে, আর অনেক অনেক দূর এগিয়ে যায় সেটাই চাই। কিন্তু সিমি আপুকে বলবো মাঝে মাঝে ভাইয়াকে কষ্ট দিয়ে এরকম গান টান বের হয়ে আসবে ভালো মতো, বুঝছো? হ্যাঁ, আমি ওকে মাঝে মধ্যে বলি যে একটু কষ্ট কষ্ট দিলে গান টান তো আসে, নাহলে তো গান টান তো আসবে না। তারা গান হয় না না, আনন্দেও কিন্তু গান হয়। আচ্ছা, আরো অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা যুক্ত হচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সাথে যুক্ত হতে থাকেন, আর আর জে রিফার পেজ লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকেন। আমাদেরকে কমেন্টস করেছেন জে আর জাহিদ, কনগ্রেচুলেশন। আচ্ছা, এটা আমরা পড়েছি অলরেডি। রাইসা আমিন লিখেছে কনগ্রেচুলেশন সোহান ভাইয়া অ্যান্ড সিমি আপু, বিগ ফ্যান ওয়াচিং অল দ্য ওয়ে ফ্রম কানাডা। কানাডা থেকে দেখতেছে, মাশাল্লাহ। থ্যাংক ইউ। আপনারা কানাডা থেকেও যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তানহা হোসেন রাহা লিখেছে কি সুন্দর কাপল। আসলে কিন্তু খুব মিষ্টি একটা কাপল আমরা দেখতে পাচ্ছি। আর আপনারা ওনাদের মিউজিক ভিডিওতে ওনাদের গানটা দেখে নিবেন, সাউন্ড ভাই পরে আমাদের পেজে অবশ্যই ট্যাগ করে দিবেন, যাতে সবাই গানটা দেখতে পারে আপনাদের দুজনকে। আর আচ্ছা, সিমি আপুর কাছে একটু যাই। আচ্ছা, আমরা বলছিলাম যে পরিবারের কথা, তো সেই ক্ষেত্রে দাম্পত্য জীবন তো শুরু হলো মাত্র। তো সেক্ষেত্রে এমনি পরিবার আপুর কাছে কি মনে হয় যে একটা সুন্দর গুছানো সংসার করতে হলে আসলে কিভাবে মনে হয় যে গুছালে একটু ভালো থাকা যাবে আসলে? যে এখন তো অনেকদিন হয়ে গেছে আসলে, এখন তো দুজনে স্কুল লাইফ পার করলেন, কলেজ লাইফ, কিন্তু এখন তো টুকটাক তো একসাথে থাকা হয়। তো সেই ক্ষেত্রে কিরকম পরিবর্তন গুলো আসলে দেখা হয় ভাইয়ার মধ্যে? পরিবর্তন এখন হচ্ছে আগের চেয়ে বেশি বাসায় থাকে। তারপরে আমি বাসায় না থাকলে আবার কম কম বাসায় থাকে, আবার আমি আসলে আবার অনেক বেশি বাসায় থাকে, সারাদিনই বাসায় থাকে। তারপরে আর যদি বলি যে শিখার কি আছে এখানে, তাহলে আমি বলবো যে একটা নতুন সংসার বা একা যখন কেউ মেয়েরা সংসার স্টার্ট করে,
তখন শেখানোর কেউ থাকে না, বা হ্যাঁ এই কাজটা এইভাবে করলে সবকিছু নিউ লাগে, বা একটা হেল্প থাকে না। বাট এখন আমার হচ্ছে যে আমাকে আমার শাশুড়ি সবকিছু শিখায়, কোনো কিছু ভুল হলে বলে দেয়, তারপরে আমাকে ওকে ওকে কিভাবে আমার কন্ট্রোল করতে হবে ওইটা শিখায় নতুন ভাবে। তা বলা যায় যে পরিবার থাকলে অনেক কিছু নতুন শেখা যায়, যেটা অ্যাকচুয়ালি একা থাকলে যায় না। হ্যাঁ একা থাকলে মেয়েরা নতুন সংসার স্টার্ট করতে পারে, বা হ্যাঁ যেটা মেয়েদের ইচ্ছা থাকে যে নিজের মতো গুছাবো বা নিজে রান্না করবো, ওইটা আমি এখনো করতে পারি। যখন আমার হ্যাঁ উনি বাসায় থাকে না বা ঘুমে থাকে, তখন আমরা দুইজন এমনি কিচেনে ঢুকে কিচেনের অবস্থা খারাপ করে বের হই। ও বেশি মেস করে, আমার হচ্ছে সব ক্লিন করতে হয়। সো আমি বলবো যে অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে থাকলে ভালো, মজা, আর হেল্পিং হ্যান্ড আছে, একজন দেখায় দিক দেওয়ার আছে। একদম বাবা তাই। মা তো সবসময় একটা শেল্টার, বাবা মা ছাড়া আসলে ওই একক পরিবারে একটা থাকছে, যে পরিবার যে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা কিন্তু ভুলে যাচ্ছে। কিন্তু সিমি আপু কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে একদম বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে, পয়েন্ট করে করে, যে কেন থাকলে ভালো, কেন তা থাকলে কেন খারাপ। হ্যাঁ, একা নেক্সট চাইলেও ইন্টারভিউ থেকে তো ওকে নিয়ে যেতে হবে, ভালো কথা বলে। একদম তাই। আচ্ছা, সম্পর্কে বিশ্বাস জিনিসটাকে মানে কোনো সম্পর্কে, যে কোনো সম্পর্কে, হ্যাঁ, যেহেতু আপনারা অনেক স্কুল লাইফ থেকে তোমরা শুরু করেছো ভাই আপু, তো সেই ক্ষেত্রে কোন জিনিসটা মনে হয় একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আসলে খুব বেশি দরকার? সম্মান, বিশ্বাস, ভালোবাসা, কোনটা আসলে বেশি? একদম ১ ২ ৩ করে যদি আমরা বলি, তাহলে কোনটার পরে কোনটা আসলে আপনি আমাদের যে দেওয়া উচিত? যে পয়েন্ট গুলো বললেন এগুলো তো একদম বেসিক পয়েন্টস, মানে যে কোনো রিলেশনশিপে এগুলো তো একদম বেসিক। এখন দেখা যায় সবার নেচার সেম না, সবার ক্যারেক্টার সেম না, তো এটা কারো কারো রিলেশনশিপে ভ্যারি করে। বাট এইসব কিউজ গুলো একেবারেই নেসেসারি। কারো লাইফে যদি বিশ্বাস না থাকে, রেসপেক্ট না থাকে, কমিউনিকেশন না থাকে, তখন ওইটা ওয়ার্কআউট করা খুবই টাফ। আর আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে যেটা বিশ্বাসের যে কথাটা বললেন, এই বিশ্বাসের যে পয়েন্টটা, এটাই আমাদেরকে সবচেয়ে বেশি পুশ করেছে। মানে একেবারে বলা যায় ব্লাইন্ডলি ট্রাস্ট যাকে বলে। সো ওই সেটাই। ওই কারণ বিশ্বাসটা অনেক যদি সময় আমাদের তো মধ্যে গান গেতে বাহিরে যেতে হয়, আপু নিশ্চয়ই চাইলেও অনেক সময় যেতে পারে না। আবার আপুরও অনেক সময় নিজের কাজের জন্য, ডিজাইনিং এর জন্য বা কোনো প্রোডাক্ট কেনার জন্য যেতেই হয় বাহিরে। তো সেক্ষেত্রে ভাইয়াও হয়তো বা সবসময় যেতে পারছেন, কিন্তু এখানেও কিন্তু একটা গ্যাপ তৈরি হয় বা দূরত্ব বজায় রেখে দুজন দুই জায়গায় যাওয়া হয়। তো সেখানেও কিন্তু একটা বিশ্বাসের ব্যাপার থাকে যে আচ্ছা সে এই টাইমের ভিতরে এই কাজটা করে আসবে, বা ব্যান্ডের ইয়েতে যাচ্ছে, অনেক মেয়ে ফ্যান আছে। তো সেই ক্ষেত্রে কেউ না কেউ আবার যদি নিয়ে যায় আমাদের ভাইকে, তখন আপু কি করবে আল্লাহ জানে আসলে। এটা ইম্পসিবল, কেউ আমার ভয়ে ওকে ওর কাছেই আসবে না। আমি ওকে বলছি যে আমার যে ফেসবুকে ম্যারিড দেওয়ার পর আমার ফলোয়ার কমে যাচ্ছে। আজকে তো আরো সবাই একদম প্রকাশ্যে দেখতে পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আহ নিশ্চয়ই আরো ভয়ে ভাইয়ার ফলোয়ার কমে যাবে, কিন্তু আমরা আশা করবো না যে না, সমস্যা নেই। ভাইয়া আপু দুজনের ফলোয়ার যদি কমেও যায়, আজকে কাপল হিসেবে যাতে বেড়ে যায়, সেটাই আশা করবো আমি, যাতে কাপল হিসেবে সুন্দরভাবে আমাদের ফলোয়ার গুলা বাড়তে থাকে। আচ্ছা, এখন একটু জিজ্ঞেস করি, দুজনের কার কোন রং প্রিয়? আচ্ছা, আপুর বলুক ভাইয়ার রং কোনটা প্রিয়, তারপর ভাইয়াকে জিজ্ঞেস করবো ঠিক আছে কিনা। ওর কালো পছন্দ, ওর ঠিক জামা আছে। কাপড়ে হাফ সবই কালো। ঠিক আছে। ছেলেরা মনে হয় একটু কালোই পছন্দ করে, বা ব্যান্ডেড যারা তারা একটু কালোই পরে বেশি। আর আপুর কোন রংটা প্রিয়, ভাইয়া বলেন। ওর হচ্ছে পার্পল বেশি পছন্দ, যে কোনো কিছুতে। আমার তো জাস্ট কাপড় চোপড়, ওর যে কোনো কিছুতে পার্পল হলে হয়েছে। ইভেন এমন অনেক জিনিস আছে যেটা নেসেসারি না, ওটা আমাদের দরকার নেই, ওটা একটা পার্পল, চলো এটা কিনি, এটা লাগবে, এটা লাগবে, চলো এটা অনেক এটা কিউট। পারবো, এটা কিনেই ফেলি। হ্যাঁ, এটা পার্পল, পার্পল কিনলেই হবে। ঠিকই আছে। আমার মেয়েরও খুব ফেভারিট হচ্ছে পার্পল ইদানিং। না, তবে আমি ইদানিং একটা জিনিস খেয়াল করেছি যে এখন এই ট্রেন্ডে চলছেই কিন্তু পার্পল কালারটা, এটা কিন্তু মানতে হবে। হুম। হুম। আপু যেহেতু ডিজাইনার, আপু আরো ভালো বলতে পারবে যে এখন ট্রেন্ডে চলছে পার্পল কালারটা, তাই না? লাইট এখন মেয়েরা কালার বিয়ের লেহেঙ্গা বা ছেলেদেরকেও পারলে শেরওয়ানিটা পার্পল কালারই পরায় ফেলবে, এরকম একটা অবস্থা কিন্তু চলছে আসলে। ওর একটা বার্থডেতে আমি ওকে একটা পার্পল টি শার্ট গিফট করছিলাম না। তারপর টি শার্ট খুব সুন্দর থাকে। ছেলেদের অফিসিয়াল কালার তো আমরা হোয়াইট, ব্লু এই জিনিসগুলাই বুঝি, কিন্তু হালকা পিঙ্ক বা পার্পল কালারটা কিন্তু খুবই স্মার্ট লাগে, ব্লেজারের সাথে খুব সুন্দর মানিয়ে যায়।
আচ্ছা, তো আপুর তো অনেক সাপোর্টে হচ্ছে ভাইয়া দেয়। তো ভাইয়ার গানের ক্ষেত্রে আপু আপনার কেমন অনুপ্রেরণা আপনি দিয়েছিল তাকে, সেটা একটু বলেন। একটা তো শুনলাম ওই যে গান লিখতে সহযোগিতা করেছেন, আরো তো বললাম আরো দুঃখ কিছু দেওয়ার চেষ্টা চেষ্টা করেন, হ্যাঁ, যেগুলো পছন্দ করে না সেগুলো একটু করেন যাতে তার ভিতর থেকে আরো প্রতিভা বের হয়ে আসে। পছন্দ না করার অ্যাকচুয়ালি কিছু নাই, আমি উল্টা ওকে বলি যে হ্যাঁ আমাকে বাজে শোনাও। ও ওর ইচ্ছা থাকে না যে না এখন ভালো লাগতেছে না, এখন মন চাচ্ছে না, বাট আমি বলতে থাকি যে হ্যাঁ হ্যাঁ শোনাও শোনাও, গান শোনাও, গিটার বাজাও। না আসলে আমি সারাদিন স্টেজে থাকি, সারাদিন শোজে থাকি, যেখানে যাই গান মানে সবকিছুতে এতই গান বাজনা করতে থাকি, তো সামটাইমস মনে হয় যে একটু একটু কথা বলি, কেন সারাদিন গান বাজনার মধ্যে থাকবো। আর ওই যে এই যে সাপোর্টের যে কথাটা আপনি বললেন, আমি একটা কথা এখানে আপনি অ্যাড তো করতে বললাম চাই। যা আছে মনে কথা বলে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, মানে একদম মানে সামটাইমস অনেক বিরক্তিকর লাগে। ইভেন কোন জায়গায় যাচ্ছি ফ্যামিলি গ্যাদারিংস বা ওখানে এসে বলছো, "ও, তুমি না গান গাও, দেখি একটা গান গেয়ে শোনাও তো।" আমরা আজব। দেন সামটাইমস অনেক রুড হয়ে যায়। আমি বলি যে, "হ্যাঁ, আই এম আ প্রফেশনাল। আমার গান শুনলে আমি তো ফ্রি মাগনা গান শুনাইতে পারবো না। পে মি।" তো মাঝে মধ্যে একটু রুড হয়ে হ্যাঁ, অনেকে রাগ করে। আর ওই যে সাপোর্টের যে কথাটা বললেন, সেক্ষেত্রে আমি আমি একটা জিনিস বলতে চাবো যে গান বানানো ইটস নট আ মানে ইজি থিং। এটা খুবই সাধনার একটা ব্যাপার। খুবই সেটাই। একটা কোয়ালিটিফুল গান দিতে হলে ওই গানের দ্বারা যদি আপনি কোনো চেঞ্জেস আনতে চান, আপনি যদি কোনো কিছু বুঝাতে চান, কোনো মেসেজ দিতে চান, মানুষের মন পর্যন্ত যদি সেটা নাড়া দিতে চায়, সো ওই গানের মধ্যে অবশ্যই ওইরকম লেভেলের একটা কোয়ালিটি আপনার ইনপুট করতে হবে। সো ওই কোয়ালিটিটা ইনপুট করার সময় যখন আর একটা সোলো আর্টিস্টের ক্ষেত্রে কি হয়, একজনই গান গাচ্ছে, একজন ইনস্ট্রুমেন্ট রেডি করে, আর এখন তো দেখা যায় আধুনিক যুগে অনেক কিছুই ইজিলি করা যায়। বাট ব্যান্ড সেগমেন্টটা দেখা যায় একটা ৪-৫ জনের ফ্যামিলি, ৪-৫ জন মিলে ইনপুট দিয়ে একটা কিছু ক্রিয়েট করছে। তো ওই ৪-৫ জনের আসলে ওই একটা গান বানানোর জন্য একাধিক রাত একসাথে থেকে সারা রাত জেগে ওই রাতটা ঘুম মেরে ৪-৫ জনের মাথা থেকে অনেক ক্রিয়েটিভ আইডিয়াস দিয়ে একটা ইনপুট দিয়ে একটা কিছু রেডি হয়। সো আসলে ওই আমার মনে হয় যখন একটা মানুষ বৈবাহিক জীবনে ঢুকে যায়, তো ওই টানা ৩-৪ দিন বাইরে থাকা, শোজ করা, দেখা যায় আমাদের সিজন টাইম গুলোতে আমরা মাসে ১০-১২ দিনই ঢাকার বাইরে থাকতেছি। তো হুম। মানে এই সাপোর্টটা ওই টাইমটা ও যে সাপোর্টটা দেয়, আমার মনে হয় যে না এরকম অন্য কোনো মেয়ে আমাকে এরকম সাপোর্ট দিত। আসলে মানে খুবই ও আন্ডারস্ট্যান্ডেবল একজন পারসন, খুবই সাপোর্টিভ। আমি যখন রেকর্ডিংস এ যাই আমাকে বলে যে হ্যাঁ ওকে কোনো সমস্যা নাই। জাস্ট আমি খাইছি কিনা জিজ্ঞেস করে, ঘুমাবো কখন জিজ্ঞেস করে, এছাড়া কোনো কল দেয় না। আহ, মানে খুবই সর্টেড একজন মানুষ আর কি। সো মিউজিকের ক্ষেত্রে আমি যথেষ্ট সাপোর্ট পাইছি। হ্যাঁ, এর জন্যই তো ভাইয়া এত এগিয়ে যাচ্ছেন এবং আমাদের অনেক অনেক কমেন্টস আসছে যে দর্শকরা কি পরিমাণ, আমি বললাম না আপনার ফলোয়ার কমে নেই, আপনার ফলোয়ার কিন্তু কাপল হিসেবে বেড়ে গেছে, এর জন্য ভাইয়া আসলে বুঝতে পারছেন না। হ্যাঁ, এখন দেখেন অলরেডি অনেক কমেন্টস এসে, সাজ্জাদ হোসেন শুভ আমাদেরকে কমেন্টস করেছে, জিয়ার জাহিদ আবারও কমেন্টস করেছে, যে আতিফ ভাইয়া সেম হিয়ার ভাইয়া, আচ্ছা। আমাদের সাথে নাসির ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ অনেক। রাহা কমেন্টস করেছেন, আরো অনেকে আমাদেরকে কমেন্টস করছেন। আতিফও আমাদের আতিফ, হ্যাঁ আতিফও আমাদের কমেন্টস করেছেন, অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করছেন। আর আমাদের এই সুন্দর দম্পতিকে আপনারা খুব সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছেন, এটা আমার খুবই ভালো লাগছে। ওরা যাতে আরো সুন্দরভাবে দুজন থাকতে পারে, আমরা যাতে আবার এক বছর পরে আসলে আনা ঠিক হবে না, আরো কেউ এক বছর পরে আরেকজন সহ হয়তো বা আনবো, টকঝাল মিষ্টির ইনশাআল্লাহ। মাঝখানে আরেকজন যখন আসবে তখন শুনবো। আর এর মাঝখানে তো অবশ্যই ব্যান্ডের কাউকে নিয়ে ভাইয়া আমাকে কথা দিয়েছে যে আসবে আবার আমাদের গানও শোনাবে। তো দুজনের তো অনেক অনেক জিনিস শুনলাম, আর অনেকগুলো কমেন্টস আমাদের আসছে, আমি বললাম অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে, এটা খুবই ভালো লাগছে যে সবাই আমাদেরকে দেখছে। তো আহ মানুষের দাম্পত্য জীবন, পরিবারের কথা আপু খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে কেন পরিবারটা আসলে খুব দরকার। তো সংসার জীবন শুরু করার পর বা এই যে দাম্পত্য জীবনটা শুরু হলো, এখানে বন্ধুত্ব জিনিসটা কেমন কাজ করছে বলে মনে হয়? যে ঠিক আছে আগে তো আমার ক্লাসমেট ছিল, এটা একটা জিনিস, কিন্তু হাজবেন্ড ওয়াইফ হওয়ার পরেও কিন্তু একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক দরকার আছে, যাতে অনেক সময় অনেকে বলে না আমার হাজবেন্ডের সাথে এটা শেয়ার করবো বা আমার ওয়াইফের সাথে শেয়ার করবো, এটা আমার বন্ধু হলে আমি খুব ভালোভাবে শেয়ার করতে পারতাম। তো সেই ক্ষেত্রে কার কাছে কেমন মনে হয় এই জিনিসটাকে?
আমার একটা তো আপুর মনে কাছে হয় department রিলেশনশিপের ফার্স্টে আমরা ফ্রেন্ডলি, বাট হ্যাঁ মানে যখন ওকে বলি যে এই বন্ধু চলো, তখন একটু রাগ করে, মানে মুখে মুখে বন্ধু বললে রাগ করে, কিন্তু আচ্ছা ডিপ ডাউন আমরা ফ্রেন্ডলি। আর আমার কাছে মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড, আমার প্রথম ফ্রেন্ড, ফার্স্ট প্রায়োরিটি ফ্রেন্ড ওই। আর কথা শেয়ারের যেটা আমাদের যখন আমরা চার দেয়ালের মধ্যে আমাদের পার্সোনাল স্পেসে চলে আসি, তখন আমাদের পেটে কোনো কথা থাকে না। তো মানে আমরা সবকিছুই দুজনের মধ্যে শেয়ার করি। আমাকেও যদি কেউ বলে যে হ্যাঁ এই কথাটা বলতেছি, এটা কিন্তু আবার সোহানকে বলবি না, আমি বলি হ্যাঁ আচ্ছা নেক্সট বলবো টাইম না। থেকে আর বলবে না তোমাকে। কিন্তু কিন্তু আমি আমি ওর কাছে কিছু লুকাই না, সো আমি বলেই দিই, বলি মানে আমি যদি নাও বলি ও কিভাবে যেন বুঝে যে হ্যাঁ আমি কিছু একটা লুকাচ্ছি, সেটা বা কিছু একটা লুকিয়ে তুমি রাখা আমাকে হয়েছে। বলো মানে বলো। মানুষ বলে যে সেম এজ রিলেশনশিপ ওয়ার্কআউট করে না, একটা এজ গ্যাপ থাকা লাগে। আমি যদি মানে একটু টিপিক্যাল ওয়েতে সবকিছু মানে ওইভাবে না লুকিয়ে যদি ডিরেক্টলি বলি যে হ্যাঁ কিছু সাইকোলজিক্যাল জিনিস থাকে, কিছু ফিজিক্যাল জিনিস থাকে যেগুলা আমাদের জানা উচিত বা আমাদের বোঝা উচিত। মানুষ আসলে কেন এগুলোকে লুকায় লজ্জা পায় আমি জানি না, এগুলো বাঁচতে হলে এগুলো জানতে হবে। আর একদম আমি তাই। যদি বলি যে আমাদের ক্ষেত্রে কথা, মানে উই আর ফ্রেন্ডস, সো আমাদের মধ্যে কোনো ওই লজ্জা বা লুকানো বা এটা করলে ও কি মনে করবে, ওটা করলে ও কি মনে করবে। And আমার মনে হয় যে বাঙালি পরিবারদের মধ্যে সবচেয়ে বাজে যে জিনিসটা হচ্ছে ডমিনেটিং নেচার। সো এজ গ্যাপটা থাকলে ওই ডমিনেটিং নেচারটা আসে। সো আমার মনে হয় যে ওই হ্যাঁ এজ গ্যাপ থাকলে সমস্যা না, যদি দে আর ফ্রেন্ডস, তারা যদি বন্ধুসুলভ ভাবে থাকতে পারে, দ্যাটস ভেরি ওকে। আর যদি ওই ডমিনেটিং নেচার থাকতে হয় তাহলে তাদের হচ্ছে সেম এজ রিলেশনশিপই করা উচিত। তো একদম তাই। আমাদের ওই সেম এজ, হ্যাঁ সেম এজ থাকাতে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব ভালোভাবে কাজ করে। ফ্রেন্ডশিপটা বোঝা যাচ্ছে, পাশাপাশি আছেন তো দুজন, আমি বুঝতে পারতেছি। আর ওই যে একটু মিষ্টি করে একটা বলে না যে ডমিনেটিং করা, আসলে কোনো মানুষই তার উপরে কেউ ডমিনেট করবে এটা আসলেই পছন্দ করে না। প্রত্যেকটা মানুষই তার তার নিজস্ব ব্যক্তিসত্তা নিয়েই বড় হয়। আর হাজবেন্ড ওয়াইফ যখন হচ্ছি আমরা, আসলে সে দুজন কিন্তু দুই পরিবার থেকে আসি, তো কখনোই যে তার সাথে আমার সবকিছু মিলে যাবে এটা কিন্তু কখনোই আসলে সম্ভব না। দুইজন দুই পরিবার থেকে দুইভাবে বড় হয়েছি। হতে পারে আমরা একই সহপাঠী ছিলাম, কিন্তু তারপরেও কিন্তু ফ্যামিলি তো দুইটা দুই রকম ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু বেড়ে ওঠার মধ্যে অনেক কিছু মিলও যেমন থাকবে, অমিলও থাকবে, কিন্তু এখানেই কম্প্রোমাইজ করেই দুজনকে এগিয়ে যেতে হবে বা এগিয়ে কম্প্রোমাইজ যেতে। এন্ড স্যাক্রিফাইস অনেক বড় একটা জিনিস একটা ম্যারিড লাইফে। সিমি আপুর কাছে একজন প্রশ্ন রেখেছে, একটু কমেন্টসটা নিচ্ছি। সামাদ চৌধুরী লিখেছেন, সম্মানিত উদ্যোক্তা, আপনার ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করার আন্তরিক আহ্বান জানিয়েছেন। আর লিখেছেন, সুন্দর উপস্থাপনা। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন পাবেল আহমেদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এভাবে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং সুন্দর সুন্দর কমেন্টস করতে থাকেন। আপু আপনাকে কমেন্টস করেছেন যে আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে আসলে আপনার কি চিন্তা ভাবনা উদ্যোক্তা হিসেবে? উদ্যোক্তা হিসেবে এটা আমি কোনো প্ল্যান করে কিছু করি না, একদম হঠাৎ ওর সাথে আমার কথা হয় যে হ্যাঁ মেবি আমি তো মোটামুটি, ও স্পেশালি আমাকে সাপোর্ট দেয় যে আচ্ছা এই ড্রেসটা কোথা থেকে কিনছো, আমাকে জিজ্ঞেস করে, তারপর এটা কিভাবে কিনছো, কোথেকে কিনছো, তুমি কোথা থেকে কিনো, আমিও কিনবো ওখান থেকে তোমার জন্য। পরে আমি বললাম তো এটা কিনি না, এটা তো আমি বানাইছি নিজে নিজে। তারপর বলছে হ্যাঁ এটা তো অনেক সুন্দর হয়েছে, তুমি এরকম বানাও। তো দেন হচ্ছে যে এরকম বানানো স্টার্ট করি, দেখি যে এবার আমি আমার আমার নিজের ডিজাইনই বানাই আর ওগুলাই হচ্ছে পরি। তো পরে দেখি যে আমার ফ্রেন্ডসও পছন্দ করতেছে, জিজ্ঞেস করতেছে যে ওইটা কোথা থেকে কিনলি এটা। তারপর আমার মনে হয়েছে আর আমার শুরু থেকে একটা ইয়ে ছিল যে যেই ড্রেসটাই কিনি ওইটাই কেমন জানি কমন হয়ে যায়, যেইখান থেকে কিনি একদম যত দাম দিয়ে কিনি ওইটা কমন হয়ে যায়, এটা আমার পছন্দ না। মানে অ্যারোগেন্ট টাইপ হইলো, মানে আমার কেন জানি পছন্দ না যে হ্যাঁ কমন পড়বো এটা না। আকর্ষণ আমারও হ্যাঁ মিলে, আমারও একই রকম জিনিস কেন জানি পছন্দ হয় না, মানে একটু একটু আলাদা হবে আমারটা। একটু ডিফারেন্ট হবে, হ্যাঁ। আই থিঙ্ক এটা সব মেয়েদের মধ্যেই আছে যে হ্যাঁ কেন আমার ড্রেসটা পরলো। সো আমি ওভাবেই চিন্তা করতে করতে আমি হচ্ছে যে সবকিছু দেখা স্টার্ট করি যে আচ্ছা কিরকম টাইপ ড্রেস ট্রেন্ডের সাথে যাচ্ছে, তারপরে কোন টাইপ ড্রেসটা আমার ভালো লাগতেছে, আমি কোনটা পরে কমফোর্টেবল থাকতেছি, তারপর ভার্সিটি যেহেতু খুবই ভার্সিটি যাওয়া হয় প্রতিদিন, সো ওই হিসেবে আমি হচ্ছে যে আমার মাথায় চিন্তা করে তারপরে বিভিন্ন পেজ ঘেটে
তারপর পিন্টারেস্ট খুবই আমার কাজে আসে। সো সবকিছু ঘেটে আমি হচ্ছে যে একটা ডিজাইন বের করি একা একা করে, হচ্ছে আমি এটা আর্ট করি বা ব্রেইনে রাখি যে হ্যাঁ এইভাবে বানাবো, দেন আমি হচ্ছে আমার টেইলরকে দিয়ে দিই যে হ্যাঁ এরকম বানিয়ে দেন। এইভাবে বানিয়ে হচ্ছে যে এখনো চলতেছে। আমরা এখন ওরকম মানে প্রপারলি লঞ্চ হ্যাঁ করেছি যে লঞ্চ এমন না, করি ওই যে বললাম যে কেউ আসলে এতদিন জানতো না, জানতো না। তো মানে ওকেও ওরকম একটা ব্রেক থ্রু দেওয়ার জন্য আমিও খুব একটা লং ওয়েতে আছি যে না ওরকম বড় একটা কিন্তু ব্রেক থ্রু দিতে। ডিজাইনটা করতে হলে আসলে ইমাজিনেশন ক্ষমতাটাও খুব ভালো থাকতে হয়। এটা তো সিমি আপু আমার সাথে একমত। হ্যাঁ কারণ অবশ্যই। কোনটার সাথে কি কম্বিনেশন হবে, কেমন কালার হবে, সব আহ কালার আবার সবকিছুর সাথে দেখতে যায় না। সুন্দর লাগবে। আচ্ছা, আপুর কাছ থেকে শুনলাম যে আপুর এমনি আসলে ফিউচার প্ল্যানটা কি আপুর আসলে? মানে নারী উদ্যোক্তা হিসেবে কি নিজেকে দেখতে চাচ্ছেন, নাকি মানে ফ্যাশন ডিজাইনিং প্লাস নারী উদ্যোক্তা দুইটা একসাথে, নাকি অন্য কিছু প্ল্যান আছে লাইফে আরো? এখন তো নারী উদ্যোক্তা বললেই সবাই ফেমিনিস্ট বলে, আর ফেমিনিস্ট বললেই হচ্ছে চলে আসে যে শাহবাগী। সো এরকম কিছু কিছু আমার ইন্টারেস্ট নাই। আমি যত যেভাবেই আমি আমাদের দুজনেরই যদি এখন প্ল্যান বলি, আমরা দুজনেই খুব ট্রাই করতেছি পড়াশোনা নিয়েই থাকার। আর যদি হুম। বিজনেসটার কথা বলি, ওইটা অ্যাকচুয়ালি পুরাই সাইড। এমন মানে যেটা বললো যে ওইটা ওইরকম ভাবে একদম প্রফেশন এরকম বানিয়ে ফেলি নাই এখনো, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। আর মেইন ফোকাসটা যদি বলি সেটা আমাদের পড়াশোনায়। সো ওইটা শেষ করার পরে দেন হচ্ছে যে আমরা আস্তে ধীরে চিন্তা করব যে হ্যাঁ এখন আমাদের কি করা উচিত। বাট এখনো ওইরকম ভাবে ফিউচার প্ল্যান বা হয় কি যে একটা কিছু প্ল্যান করলাম যে হ্যাঁ এই জবটা করব বা এই জিনিসটা করব, তখন আর ওইটা হয় না। সো আমরা আস্তে ধীরেই পড়াশোনা শেষ করে চিন্তা ভাবনা করব আমরা যা হচ্ছে আছে। মোর ইনটু থ্রিল, সো মানে আমরা হচ্ছে এক্সপ্লোর করি শুধু, যে না ফিক্স হ্যাঁ, কিছু অবশ্যই। নিয়ে আগাবো না, এনজয় না করতে করে থাকি করতে থাকি যা হবে। সেটাই। আর সোহান ভাইয়ার ব্যান্ড নিয়ে কি ইচ্ছা আছে একটু শুনি। ব্যান্ড ব্যান্ড নিয়ে কত? আসলে স্টার্টিং যদি বলি, ব্যান্ড একদমই প্যাশন থেকে স্টার্ট হয়ে যায়। আর কিছু বাঞ্চ অফ মানে গ্রোয়িং ব্লাড ফ্রেন্ডসদের নিয়ে, স্কুল ফ্রেন্ডসদের নিয়ে স্টার্ট করে ফেলি। তো ওখান থেকে আসলে এত বড় জার্নি তো এখন বলা সম্ভব না, জাস্ট ওই একদম স্কুলের ক্লাসরুমে গিটার বাজানো থেকে এখন ব্যান্ড নিয়ে আসা। তো আপাতত আমাদের খুব একটা লং ব্রেকে আছে, আমরা ফুল ব্যান্ডই বলা যায়। সবাই একটু ক্যারিয়ার নিয়ে ফোকাস, সবাই একটু সবাই এখন ফ্যামিলি ক্যারিয়ার নিয়ে, সাথে ব্যস্ত। সবাই একটু, সো আমরা ওরকম ভাবে অ্যানাউন্স করে আসলে ব্রেকটা নিইনি, বাট হ্যাঁ আমরা এখন একটা লং ব্রেকে আছি, সামনেও থাকবো। আমরা এখন আপাতত কোনো শোজও নিচ্ছি না, আমাদেরকে যারা এই শোজের জন্য নক করছে আমরা সবগুলোই সবাইকে রিজেক্ট যে তা না, বলছি যে না আমরা এখন ইন্টারেস্টেড না। এন্ড ডিপ ডাউন আমাদের ওখানে একটু কাজও চলছে। আমরা আমাদের কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে যখনই পাচ্ছি, সবাই আমাদের ব্যান্ডের ড্রামার জব করে, ভোকালিস্ট বিজনেস করছে, আরেকজন ভোকালিস্ট, দুই ভোকাল বিশিষ্ট ব্যান্ড যেহেতু, আরেকজন ভোকালিস্ট বাইরে চলে যেতে পারে। সো সব মিলে সবার ব্যস্ততার মাঝে যখনই পাচ্ছে আমরা অ্যালবাম নিয়ে কাজ করছি। তো যে অ্যালবামের অলরেডি দুইটা ট্র্যাক রিলিজ হয়েছে, একটা সিঙ্গেল ট্র্যাক রিলিজ হয়েছে, একটা ট্রিবিউট ট্র্যাক রিলিজ হয়েছে, 4টা ট্র্যাক রিলিজ হয়ে গেছে। সো আরো 7টা গান দেওয়ার আমাদের প্ল্যান আছে। সো এই টোটাল অ্যালবামটা নিয়ে কাজ চলছে। সো এই অ্যালবামটা আগে দেই, তারপর দেখা যাবে পরবর্তীতে কি করা যায়। আর আপাতত ওই ব্রেকটাতে আছি আমরা, এখন নিজেদের ভিত্তিটা একটু স্ট্রং করতেছি। সবাই একটু ফ্রি হয়ে গেলে, একটু ফ্রি টাইমটা পেলে তখন হয়তো আমরা অ্যালবামটা যত তাড়াতাড়ি সম্ভব লঞ্চ করে ফেলবো। আচ্ছা, আমি একটু বলি সোহান ভাই আর সিমি আপুকে আনার পিছনে একটা মজার ইন্টারেস্টিং কাহিনী আছে। সেটা হচ্ছে পড়াশোনা করেও দাম্পত্য জীবন যে শুরু করা যায়। হ্যাঁ, আসলে যদি স্টার্টিং থেকেই নিজেরা একসাথে থেকে থেকে নিজেদের সংসার ক্যারিয়ার একসাথে গড়া যায়, তাহলে যে এটার মধ্যে যে মায়া বা আন্তরিকতা, সেজন্যই কিন্তু আপনাদেরকে আনা। হ্যাঁ, এই আন্তরিকতা সম্পর্কে নতুন প্রজন্মকে আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে? বলো তুমি। নতুন প্রজন্মকে মেসেজ চাইলে সবাই এটা করতে পারে।
এখন তো খুবই কম এইজ থেকে পরিবার চলে যায়। ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো থাকে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট এজের পরে আমাদের যখন বিয়ের বিবাহিত এজ যদি আমরা সরকারিভাবে ধরি 18 বছর এবং ছেলেদের 21 বছর, মেয়েদের 18 বছর, তাহলে কিন্তু সুন্দরভাবে সংসারটা শুরু করে দিলে কিন্তু অনেক মানে যেগুলো সমাজের জন্য ক্ষতিকারক জিনিস আমরা ভাবছি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হয় না কিন্তু। তাহলে কিন্তু একটা মানুষ ফিজিক্যালি মেন্টালি ভালো থাকার, নিজের জীবনসঙ্গী থাকলে বা যে কথা বলার, যেটা শাওন ভাই বারবার বলছিল যে গান তো ভাই আমি অনেক গেয়েছি, আমার একটু কথা বলতে দাও, কথা বলার যাতে মানুষ পাওয়া যায়, হ্যাঁ, ওখানেই কিন্তু মানুষ অনেক রিল্যাক্স হয়ে যায় এবং পড়াশোনা বলেন যাই বলি না কেন, আমরা অনেক সবকিছু কাজ অনেক ইজি হয় কিন্তু। এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের অনেকজন বাংলাদেশের সোশ্যাল প্রেক্ষাপট বারবার এই অনুযায়ী কথা। আবার দেখা যায় এই সেম এজ রিলেশনশিপ বা দেখা যায় যে স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা যখন আহ, তাদের একটা লাভ সেশনে ঢুকে যায়, তখন তাদের মধ্যে যে ম্যারেজ নিয়ে যখন একটা চিন্তা ভাবনা আসে, তখন আমাদের প্রেক্ষাপটে ফ্যামিলিরা একটা বড় বাধা। তো হুম আমাদের মনে হুম হয় আমাদের এই ম্যারেজিয়াল স্টেটাসের মধ্যে আমাদের ফ্যামিলির অনেক বড় একটা হাত। আমাদের ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল, এন্ড আমাদের যে একটা ধর্মীয় একটা যে ভক্তি বলে, তো আমাদের সেটাই। এবং আমাদের ফ্যামিলি সবার ওই ধর্মীয় জায়গা থেকে একটা জিনিস কাজ করতো যে না, যেহেতু আমাদের ধর্মেই বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা করে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, হ্যাঁ। এই যে সো কল যে রিজিক নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, এগুলো নিয়ে চিন্তা করতে না। তো আমরাও ওরকম কখনো চিন্তা করি যে না এখন আমি কি করছি কি করব সামনে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি এসব নিয়ে চিন্তা করিনি। তো জাস্ট আমি আমার কাছে মনে হয়েছে যে আমার ফ্যামিলির মনে হয়েছে যে না দে আর এনাফ গ্রোন আপ, ওদেরকে একসাথে করে দিই আমরা, তারাও সাপোর্ট দেয়, আমরাও ওরকম একটা একসাথে একটু সাহস একটু নেই। করে সংসার গুছিয়ে নিলে কিন্তু সেটার প্রতি একটা আলাদা মায়াও কিন্তু থাকে। হুম, অবশ্যই আমরা এই যে আমরা যখন রিলেশনশিপে ছিলাম বিয়ের আগে, আমরা হচ্ছে একসাথে স্কুলে যেতাম, একসাথে কলেজে যেতাম। তো এত হুম মজার একটা টাইম ছিল। দেন সাডেনলি কলেজের পর আমাদের ভার্সিটি ডিভাইড হয়ে যায়। তো হুম ও হুম। হচ্ছে সিটি কলেজে ছিল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। সো মানে আমাদের যে একটা অভ্যাস, এত বছরের অভ্যাস, 4-5 বছর একসাথে স্কুল কলেজ করছি, এই অভ্যাসের জন্য মানে দুইজন দুইজনের ভার্সিটি ছেড়ে আবার এক ভার্সিটি চলে আসছি, অন্য একটা ভার্সিটিতে চলে আসছি। তো এখন রিগ্রেট করি না যে না ওই স্যাক্রিফাইসটা যে করেছি, না একসাথে যে ক্লাসে যাচ্ছি আসতেছি বাসায় টাইম স্পেন্ড করছি, একটা আলাদা মজা। সবকিছুতে একজন পার্টনার আছে, আমার একটা একটা ব্যাকআপ আছে, একটা সাপোর্ট আছে। মানে এই সেটাই। বয়সটা আমার মনে হয় এখনকার পরিস্থিতিতে মানে আমাদের এই যে ছেলেপেলেরা যেরকম মনোভাব বা যাদের চিন্তা শক্তি যেমন, সো এমন একটা স্টেজে এরকম একটা পার্টনার দরকার, যে পার্টনারটা সত্যি। অ্যাকচুয়ালি তাকে একটা ভালো জায়গায় রাখতে পারবে, তাকে ওভাবে পুশ করতে পারবে, মোটিভেট করতে পারবে। অনেক কমেন্টস আসছে, আরো আমরা একটু কমেন্টস যারা লিখেছেন তাদের কমেন্টস করতে না পারলেও নামগুলো পড়ে দিচ্ছি। মেহেদি হাসান দেওয়ান লিখেছেন ভাইয়া, সোহান ভাইয়া বারবার লিখে যাচ্ছেন উনি অনেকগুলো, প্লিজ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, মেহরাজ হোসেন লিখেছেন তোদেরকে দেখে সবার ইন্সপায়ার হওয়া উচিত আর সাহস নেওয়া উচিত। একদম তাই, সাহস নেওয়া উচিত কিন্তু। আমি এই ক্ষেত্রে সোহান ভাইয়ের সাথে একমত যে মেহরাজ এই কথাটা লিখেছে খুব ভালো। আহ আপনারা এইভাবে কমেন্টস করতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর সামাদ হোসেন অনেকগুলো আমাদেরকে কমেন্টস করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কমেন্টস করছেন। আচ্ছা, সিমি আপুর কাছে একটু জিজ্ঞেস করি, আমরা তো প্রায় অনুষ্ঠানেরও শেষ পর্যায়ে চলে আসছি, যেটা আমি খুবই পজিটিভ ভাবেই দেখছি এবং আমার সাথে তো সোহান ভাইয়া একমত হয়ে সুন্দর করে বললোই যে যদি মানে আমরা ভাবি যে আর্থিক অবস্থা ভালো না থাকলে ধরেন বিবাহিত জীবনে আসা যায় না, বা অনেক সময় ছেলেরা আমাদের মেয়েদেরকে দোষ দিয়ে থাকে যে আমাদের মেয়েদের অনেক আকাঙ্ক্ষা অনেক বেশি, এর জন্য তারা আমাদেরকে বিয়ে করে খুশি রাখতে পারবে না, এর জন্য তারা বিয়ে করতে চায় না, ভাবে আমরা একটু স্টাবলিশড হই তারপরে বিয়ে করি। কিন্তু আসলে যে এক একটা মানুষ কিন্তু তার রিজিক নিয়েই পৃথিবীতে আসে। এক একটা সম্পর্ক যখন বাড়ে, এক একটা আর্নের সোর্স কিন্তু আর্নিং এর সোর্স বেড়ে যায়। আমরা যারা মুসলমান ধর্মের, তারা যদি খুব মেনে থাকি তাহলে কিন্তু মানে এই কথাগুলোর মিল আপনারা নিজেরাও পেয়ে যাবেন। সামনে দেখবেন যখন একজন নতুন মেম্বার যখন আসবে, দেখবেন তার সাথে সাথে আপনাদের রিজিক বা তার রিজিকটা যেমন সে নিয়ে আসবে, ভাইয়ার আর্নিং সোর্স বা আপুর আর্নিং সোর্সটা কিন্তু এমনিই বেড়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে আবারও কমেন্টস করেছেন হচ্ছে মেহরাজ হোসেন, মেহরাজ না আপু, মেরাজ, আচ্ছা মেরাজ। ও হচ্ছে আমার ব্যান্ডের ভোকালিস্ট বাই দ্য ওয়ে, এন্ড আচ্ছা, হি ইজ ভোকালিস্ট দা জয়েন অ্যানাদার করেছে, ফ্রেন্ড যে আমাদের রিলেশনশিপে অনেক বড় একটা ভূমিকা রাখে। কাবাবে হাঁটিয়েছে।
আরেকটা কমেন্টস এসেছে, ভাইয়া পড়তে পারেন চাইলে। এর জন্যই বলেছি সমাধানে আরো আমরা বড় প্রোগ্রাম আছে তোমাদের জন্য, সবাই দাওয়াত পাবো। আহ, আচ্ছা, সিমি আপুর কাছে কেমন মনে হয় এই জিনিসটা, যে এই যে স্টার্টিংটা শুরু হয়েছে, আমরা ওই যে আমি বলছিলাম মেয়েদের আকাঙ্ক্ষার কথা, হ্যাঁ, তো সেই জায়গাটা আসলে কেমন মনে হয় আপু? আসলে কি আমি যে কথাটা বলেছি আপনি আমার সাথে একমত কিনা? এই জন্য অনেকে বিয়ে করতে ভয় পায় আসলে। ভয় পাওয়ার কিছু নাই। আমার মনে হয় যে রিলেশনশিপ যখন স্টার্ট করে, মেয়েটা বুঝেই স্টার্ট করছে, ছেলেটাও বুঝেই গেছে রিলেশনশিপে। সো দুইজনেরই কনসেন্ট ছিল। একা কিন্তু ছেলেটা বলে নাই যে হ্যাঁ আমি করব। সো আমাদেরও এমনই হয় যে আমরা দুইজনই যখন যাই, তো দুইজনই মিলিয়ে আমরা টাকা পয়সা দিতাম, কোথাও খাবো, কোথাও ঘুরবো, দুইজনেরই ইয়া থাকতো, বেশিও যেত। সো যতটুকু একটা ছেলে পারে সে করে। আর বিয়ে বিয়ে করতে চাওয়া মানে যে একটা এই যে সবাই বিয়ে করতে চায়, বা মেয়েদেরকে একটা এই যে হচ্ছে বাসা থেকে বলে যে হ্যাঁ বিয়ে করতে বিয়ে করতে। সো তখন হচ্ছে কি সব ছেলের ক্যারিয়ার নাও হতে সেট হইতেই পারে। যেমন হ্যাঁ, আমি যদি বলি যে আমি যখন ওর সাথে রিলেশনে যাই, তো তখনই তো ছোট, মাত্র হ্যাঁ, 10 পড়ে। তো তখনই তো আমি ওর থেকে এক্সপেক্ট করি না যে, করতে পারি না যে হ্যাঁ ও অনেক কিছু দিবে বা অনেক কিছু করবে। সো আমি যদি তখন মানতে পারি, তাহলে আমি কেন এখন পারবো না? আর যদি আমি বিয়ে করি, আই শুড ওয়েট যে হ্যাঁ ওর ক্যারিয়ার দাঁড়াক, আমি ততদিন পর্যন্ত আমার যত ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আমি ততদিন পর্যন্ত এটা আটকাই। হ্যাঁ, যদি কোনো কিছু ইচ্ছা করে দুইজন মিলে ট্রাই করি, আমার কাছেও তো টাকা থাকে। সো কেন ছেলেটারই দিতে হবে টাকা? দুইজনই দিতে পারে। দুইজনই আমরা মানে দুজন মিলিয়ে দিয়ে একটা ঘুরতে গেলাম, বা কোথাও বসলাম, ঘুরতেই যাওয়া লাগে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা ছেলেরই যে কামাতে হবে এমন কোনো না, দুইজন মিলে করতে পারে বিয়ে। সেটাই। একটা যে এই যে দরকার সেই যে করলেই ভালো, আস্তে ধীরে টাকা পয়সা হবে, ওইটা নিয়ে এত ইয়ে করার দরকার নেই টাকা আমার মনে পয়সাও হয়। তো একবারে যে এনজয়মেন্টের মূল থিং তাও না। হুম, আর আমাদের আমাদের ফ্যামিলিজ গুলোর মধ্যে তো চাই হয় যে ওই যে মাঝখান দিয়ে দেখলাম বিয়ের সময় ছেলেদের সিভিও নাকি নেয় মেয়ের ফ্যামিলি, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দেখি। সো মানে বিয়ে করতেছে নাকি চাকরি করতে যাচ্ছে কোনটা? তো আমার মনে হয় আসলে ওই যখন যদি ছেলে ভালো হয়, ছেলে যদি বাবারা এটা রাখা উচিত যে আমি আমার মেয়েকে যেভাবে পালছি স্বামীর ঘরে যে সে যাতে সে তার চেয়ে ভালো থাকে বা সেভাবেই যাতে থাকে। আর আমি যেটা মনে করি আমি ওকে চুজ করছি বিশ্বস্ত কজ বন্ধু মানে জীবন সঙ্গী যাতে পায়, একজন বিশ্বস্ত হ্যাঁ হ্যাঁ জীবন সঙ্গী খুবই হ্যাঁ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আমি ওকে অ্যাজ আ ওয়াইফ চুজ করছি কজ আমি ওর মধ্যে আমার মায়ের প্রতিচ্ছবি পাইছি। সো এইভাবে আসলে বন্ড গুলো ক্রিয়েট হওয়া উচিত, এভাবেই বিয়ে করে ফেলা উচিত। এখন ছেলে কামায় না, ছেলে কিছু করে না, এগুলো দিয়ে আসলে জাজ করলে তো ওই হ্যাপিনেসটা আমরা ইনশিওর করতে পারি না। সো কামায় না সমস্যা নেই, হয়ে যাবে, দুজন মিলে করুক না, এগুলো আসলে দেখা উচিত না। আর দেখা যায় ওর ক্ষেত্রে তো ওর চাওয়া পাওয়া এতটাই নিশ যে আমার চিন্তাই করতে হয় না। সো আমি এদিক থেকে খুব মানে নিজেকে খুব লাকিও মনে করি। বাট হ্যাঁ, যতটুকু চাওয়া পাওয়া চাওয়ার আগেই দেওয়ার চেষ্টা থাকে। সো এটাই মিলিয়ে ঝুলে আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত আর কি। আপনারা যারা দেখছেন এবং অনেক অনেক কমেন্টস করছেন, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আরজি রিফার পেজের সাথে থাকার জন্য, এবং আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন। নারী উদ্যোক্তা হতে চান, ব্যান্ড দলে যদি নিজে গঠিত করতে চান, বা দাম্পত্য জীবন কিভাবে সুন্দর করতে চান, সবকিছুই কিন্তু আমাদের এখানে আপনারা একসাথে পেয়ে যাবেন। এবং ডিপ্রেশন বা মেন্টাল হেলথ যাতে ভালো থাকে সেই রকম আমাদের চেষ্টা থাকে, কিভাবে ভালো রাখা যায় সেই কথাগুলোও কিন্তু আমরা আজকে আমাদের প্রোগ্রামেও কিন্তু আজকে ছিল, কিভাবে আমরা ভালো থাকতে পারবো। প্রত্যেকটা সেগমেন্টেই আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানে অনুষ্ঠানেই একটা করে এই জায়গাটাকে কিভাবে মানসিক স্বাস্থ্যকে দেখছে সেই জায়গাটা টাচ করার জন্য। তো আপু আর ভাইয়া দুজন তো অনেক সময় দিয়েছেন আমাদের সাথে, অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছেন। তো এই যে এতক্ষণ ধরে আড্ডা দিলেন, তো আড্ডা দিয়ে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কাছে মানসিক স্বাস্থ্যটা কেমন সেটা শুনবো, তারপরে আস্তে আস্তে আমরা বিদায় দিব আজকে। খুবই খুবই ভালো সময় পার করেছি। আর স্পেশালি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি যেই ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছেন, আসলে আমরাও দেখা যায় ঘুরে ফিরে আমরা সবাই মিডিয়ার লোক। সো সবারই কিছু না কিছু একটা গোল রাখা উচিত। সো আমিও সবসময় এই পয়েন্টটা নিয়ে অনেক কাজ করার চেষ্টা করি। বিকজ এটা একটা অনেক বড় একটা ডিজিজ আমাদের সোসাইটিতে।
সো এই জিনিসটা নিয়ে আপনি যেভাবে কাজ করছেন তাকে আমি অনেক সাধুবাদ জানাই। অ্যান্ড আমিও মূলত এই প্রোগ্রামে আসার পিছিয়ে এটাও একটা বড় রিজন ছিল যে আপু এটা নিয়ে কাজ করছেন, শো করছেন। সো আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড জীবনে ফার্স্ট টাইম ওকে নিয়ে ক্যামেরার সামনে আসা, সো একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই, খুবই ভালো সময় পার করেছি। নিজের লাইফের কথাগুলো সবার সাথে শেয়ার করার মধ্যে একটা আনন্দ আছে। আর আশা করবো আপনি এভাবে আপনার ভালো কাজগুলো চালিয়ে যাবেন, সবাই শোকে অনেক অনেক সাপোর্ট করবেন। আর মেন্টাল হেলথ খুবই বড় একটা বিষয়, এটাকে লাইটলি নেওয়ার কিছু নাই। আপনি আপনি মাঝখানে একটা পয়েন্ট বলেছিলেন যে মনোবিজ্ঞানী বা সাইকিয়াট্রিস্টদের কাছে যাওয়া বিষয়টা। সো লাস্টলি আমি এটা বলতে চাবো যে এটা লজ্জার কিছু না, এটা ওরকম মানে জাজমেন্টাল ওয়েতে দেখার কিছু না। এটা আমাদের ব্রেন আছে, ব্রেনে চাপ পড়তেই পারে, এর জন্য খুবই অ্যাজ লাইক সিম্পল লাইক দ্যাট। আমাদের একটা মাথা আছে, এই মাথার মধ্যে অনেক কিছু আছে। সো এত কিছুর মধ্যে আমাদের একটু প্রবলেম হতেই পারে, একটু কষ্ট হতেই পারে, একটু শেয়ার করার মানুষ নাই থাকতে পারে। ওই শেয়ার করার মানুষ ভেবেই তার কাছে চলে যান, আপনার কষ্টের কথাগুলো বলুন, হয়তো সলিউশন চলে আসবে। আর এই তো, আপনি এটা নিয়েই কাজ করছেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমি সবাইকে আহ্বান জানাবো এই শোকে আরো বেশি যাতে সাপোর্ট করে, এন্ড এভাবে কাজ করে যান। এবার সিমি আপুর কাছ থেকে শুনবো একটু। আমি আমি ফার্স্ট টাইম যেহেতু ও ভাবছিল আমি নার্ভাস থাকবো, বাট আমি জানি না আমি নার্ভাস ছিলাম নাকি ওকে ছিলাম। আমি তো ভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে পারি না। প্রেজেন্টেশন আমার সাইড থেকে সবচেয়ে হেটফুল একটা জিনিস। আর আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে ক্যান্সেল হয়ে যাক প্রেজেন্টেশন, কজ আমার ভয় লাগে। বাট এখানে এসে ভালো লাগছে, মেবি ফোনে, এই জন্য সামনাসামনি হয়তো আমার নার্ভাস ফিল হইতো। বাট থ্যাংক ইউ আমাদেরকে ডাকার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য। আমরা অনেক কিছু আছে আমরা যেগুলো কখনোই বলি নাই, যেগুলো আজকে বলে ফেলছি। আর আপনাকে থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর করে সবকিছু করেছেন। সো হ্যাঁ, আসলে আমরা ফার্স্ট টাইম আমরা দুইজন একসাথে কোথাও এইভাবে কথা বলতেছি। আমি চাই আপনারা দুজন সব সময় একসাথে থাকেন, দুজনের বন্ধুত্বটা অনেক বেশি আরো গভীর হোক, একসাথে চলতে চলতে টোকাটুকি লাগতে লাগতে আরো গভীর হবে, আরো একজন আরেকজনকে চিনবেন, আরো একটা পর্বে কখনো আরো অনেক কয়েক কিছুদিন পরে নিয়ে আসবো যাতে শুনবো এখন কি অবস্থা বর্তমানে। আর যেটা বলছিলাম যে মানসিক স্বাস্থ্যের কথা, ভাইয়া খুব সুন্দর করে আমার চেয়ে ভালো বলে ফেলেছেন, আজকে আর আমাকে না বললেও হবে যে আমরা শারীরিক অসুস্থ হলে ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমরা মানসিক অসুস্থ হলে যাচ্ছি না। তো আপনার আশেপাশে আপনার কলিগ বা বন্ধু বান্ধব যেই হোক না কেন, একটু চেষ্টা করেন তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার। কারণ আমরা যেহেতু সাইকোলজিক্যাল ভাবে কাউন্সিলিং করছি, আমাদের কাছে এই পেশেন্ট গুলো ইদানিং খুব বেড়ে যাচ্ছে। তার মানে আমরা আমাদের কর্মক্ষেত্রে, পরিবারে বিভিন্ন ভাবে স্ট্রেসে আছি আসলে। তো এই স্ট্রেস গুলো কেন আসছে সেটা একটু আমাদেরকে চিন্তা করতে হবে এবং এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর নিজের মনকে ভালো রাখতে হলে ওই যে আমাদের ব্যান্ড দলের ভাইয়ার গান মাঝে মাঝে আপনারা শুনতে থাকবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আজকে কিন্তু ভাইয়া রিকোয়েস্ট করতে না করেছে, কিন্তু যেহেতু আমরা প্রত্যেক দিনই যেই আমাদের অতিথি থাকে তার যে গলাই হোক না কেন আমরা একটা আবৃত্তি অথবা গান শুনতে শুনতে বিদায় নিই। তো আজকে যেটা আমরা করব, দুজনের কাছে একসাথে দুজনের কোনো প্রিয় একটা গান শুনতে শুনতে বিদায় নিব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। দুইজনের ফ্লোর রাখেন, দুইজন একসাথে যেটা ভালো লাগে। গাও গাও। তুমি তো যেই পথে পায়ে পায়ে ছুটে চলা, সেই পথে চলছে। হয় না আর কথা বলা, ভাবিনি কবু আর আসবে না ফিরে, রয়ে গেছে না বলা কথা যত, জানতে চাওনি মনের ব্যথা কত, শুনতে কি পাও না এই মনের কথা। থ্যাংক ইউ।